সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 864তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ জামশেদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভৌতিক এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মানুষের বাচ্চা মনে করে 2 বৎসর লালন পালন করে যাচ্ছে জিনের বাচ্চা। এই গল্পটা সম্পূর্ণ যে ভৌতিক তাও বলা যাবে না, এক শিক্ষণীয় ভৌতিক জীবনের গল্প বলা যায়। গল্পটার প্রসঙ্গে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঠিক এই রমজান মাসে কয়েকদিন আগের একটা ঘটনা মনে পড়ছে, যেটা আমার এখনও শরীরের পশম দাঁড়িয়ে আছে মনে হওয়া মাত্রই। আমি আসলে খুব বেশি বাজারে যাই না, তো ওই দিন কেমন জানি হঠাৎ করে মনে হলো বিকেলবেলা টাইম পাস হচ্ছে না, রোজা রেখেছিলাম তো টাইম যাচ্ছে না, গ্রামে আসি, তো ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজারটা আমাদের এখান থেকে খুব বেশি দূরে ছিল না, বাট ওই বাজারে প্রচুর পরিমাণের মানুষ, অনেক পপুলার প্লেস, ইভেন ওখানে একটা রেল স্টেশনও আছে। তো ওই বাজারের দিকে হাঁটতে গেলাম। বাজার করে আসরের নামাজের পরে আমি হাঁটতেছি, মানে মোটামুটি অনেক মানুষের ভিড়ে আমি নিজেও হাঁটতেছি। আমি বাইরে গেলে হচ্ছে মাস্ক টাস্ক পরে থাকি। তো এক মহিলা, তিনি একেবারে উইয়ার্ড চেহারার একজন মহিলা, ভিক্ষা করে। তিনি কোত্থেকে জানে হঠাৎ করে এসে আমার সামনে মানে হাত পেতে দিছে। অনেক মানুষ আছে, কারো কাছে বলো না, এসে আমাকে বলে যে বাবা তুই আমার কিছু দান কর। ঠিক এরকম করি। তাই আমি আমার মতো করে ওনাকে কিছু দান করে আমি আবার সামনে চলে গেলাম। বন্ধু, বিশ্বাস করবেন না, জাস্ট 1 মিনিট হাঁটার পরে ওই মহিলা যে কাপড়টা পরেছিল আর কি, যেই বেশে ছিল, হঠাৎ করে 1 মিনিট হেঁটে সামনের দিকে আমি দেখতেছি এই সেম মহিলাটাই আবার আমার সামনে দিয়ে আসছে, আবার সামনের দিক থেকে আসতেছে। তো সব মানুষগুলো কিন্তু এক মুখে হাঁটতেছে, মানে একদিকেই হাঁটতেছে। ওই দিক থেকে জাস্ট 2-1 মানুষ পাস করে আসতেছে। তো এই মহিলা যদি আমাকে পাস করে আমার সামনে যাই তো আমি কিন্তু দেখতাম। জাস্ট 1 মিনিটের ঘটনা। তা যখন দেখলাম যে মহিলা আমার সামনে দিয়ে আসতেছে, আমি পিছনের দিকে ফিরে তাকাইলাম যে একটু আগে যে মহিলাকে দান করলাম সে কোথায়। পিছনের দিকে তাকে ওই মহিলাকে দেখতে পাচ্ছি না, দেখার কথাও না, বিকজ অনেক মানুষের ভিড় ওখানে। এই মহিলা একদম সোজা দিয়ে আমার কাছে আসছে, এসে আমাকে বলে বাবা তুই কিছু আমার দান কর। আগে যেমন করে বলেছিল এমন করে একইভাবে। আমার ভাই চরম ভয় লেগে গেছে, মানে ভয় পেয়ে আমি মানে ভয়ে ওনাকে বললাম যে আমি না আপনাকে এইমাত্র দান করলাম, এইমাত্র না আপনাকে দিলাম। বলে কই বাবা, তুই তো এদিক থেকে আসলে, আমি তো ওই দিক থেকে হেঁটে আসলাম, এবং আমার কাছেই বা কেন, কারণ আশেপাশে তো আমার চেয়েও ভালো পোশাকধারী মানুষজন হেঁটে যাচ্ছে। তা আমি ওনাকে আবারও দান করলাম। দান করে ভয়ে জায়গাটা ছেড়ে আসলাম। এসে আমার এক বয়স্ক দাদার কাছে ইফতারের পরে বিষয়টা আলোচনা করলাম যে দাদা এই ঘটনা ঘটেছে, এটার বিস্তারিত আপনি আমাকে বলেন। তো তিনি আমাকে যেটা বললো যে মাঝে মাঝে জিন জাতিরা মানুষের রূপ নিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে অনেক সময়। তো মানুষের রূপ নিয়ে যখন তারা ভিক্ষা করে, তো ভিক্ষা করে যখন কিছু মানুষ তাদেরকে একটু বেশি টাকা দেয়, অনেক সময় বুঝে যে কোন মানুষ টাকা দিবে, কারণ জিন জাতিতে অনেক কিছুই বুঝতে পারে, এরকম বুঝে যে কে বেশি টাকা দিবে, এবং সেই লোকগুলোর কাছে বারবার যায়, ভিক্ষা চায়, এবং সেই ভিক্ষার টাকা দিয়ে তারা তাদের পছন্দের মিষ্টি মানুষে তৈরি করে অনেক খাবার কিনে তারা তাদের রাজ্যে নিয়ে যায় এবং এটা তারা ভোজন করে খায়। তো বিষয়টা আমার কাছে ভীষণ ভয়ের মনে হয়েছিল, এবং আজকের এই গল্পের সাথেই আমার এই বাস্তব কথাটা চরম মিল আছে বলেই আপনাদেরকে এই ঘটনাটা শোনানো। যাই হোক, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই জামশেদ হোসেনের জীবনের বাস্তব গল্প আপনারা আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে জামশেদ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জামশেদ হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 3টা বোন, রয়েছে আমার দাদা সহ আমার দাদিমণি। সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক চায়ের বাগান ঘেঁষে ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন চোর। হ্যাঁ, আমার বাবা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরি করত। জন্ম হবার পর থেকে কখনো এই গ্রামে কখনো ওই গ্রামে, বিভিন্ন গ্রামে আমার আব্বা চুরির অপবাদে ধরা খাইত, এবং এমনভাবে আব্বুর চুর মানে অন্য কোনো গ্রামে চুরি হইলেও অন্য কোনো মানুষ যদিও চুরি করতো, বাট সেই চোরের অপবাদ চলে আসতো আমার বাবার উপরে। এবং আমার মা যথেষ্ট পরিমাণের ফরেজগার একজন মহিলা ছিল, তিনি নামাজ পড়তো এবং দিনের পথে চলতো, কিন্তু আমার মাকে সবাই চোরের বউ বলে ডাকতো। এবং আমি যখন রাস্তাঘাটে বের হইতাম, বাড়ি থেকে বের হইতাম, তো সবাই আমাকে চোরের বেটা বলে ডাকতো। লজ্জা মানুষের কাছে মুখ দেখাইতে পারতাম না, যতই বাবাকে বোঝানো হইতো যে এই প্রফেশনটা ছেড়ে দেন, চুরি করবেন না, অন্য কিছু করার জন্য, কিন্তু কোনোভাবেই আব্বা কারো কথা আমলে নিত না, কারো কথা আমার আব্বু শুনতোই না। আব্বু চুরি ছাড়া অন্য কোনো কাজই আমার বাবা করতে পারতো না।
এরকম করতে করতে একটা পর্যায়ে মোটামুটি আমি অনেকটাই বড় হই। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। আমি তখন তাগড়া জোয়ান। ওই সময় আমিও কিছুটা আমার বাবার মতো অলস প্রকৃতির ছিলাম। মানে আমি যথেষ্ট পরিমাণের অলস ছিলাম, কখনোই কোনো কাজের প্রতি অ্যাক্টিভেটেড ছিলাম না। আমার বয়স যখন 16-17 কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে আমার যে ছোটো বোনগুলো আছে তাদেরও প্রায় অনেক বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। ওই মুহূর্তে আমার মা তখন, আমার দাদাভাই তখন মারা যায়, আমার দাদিমণি থাকে। আমার মা তখন আমার দাদিকে ধরে বলে যে আপনার ছেলে এরকম চুরি করে, তা আপনার নাতিনগুলোকে বিয়ে দিবেন কেমন করে? আপনার নাতিনকে তো আর মানুষ বিয়ে করবে না, বিয়ে দিতে পারবেন না। যেভাবেই হোক এই চুরির কাছ থেকে আপনার ছেলেকে আপনি ফিরান। এভাবে আমার দাদির যখন হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আমার দাদি তখন আমার আব্বাকে ধরে বুঝায় যে না বাবারে, তুই না ভালো, তুই এগুলো করিস না, এই চুরি কাজটা তুই ছেড়ে দে, চুরির কাজ তুই করিস না, চুরি বিদ্যা ছেড়ে দে, অন্য কোনো কিছু কর। এরকম করে আমার বাবা যখন, আমার দাদি যখন শেষ বয়সে এসে যখন আমার বাবার হাত ধরে কান্নাকাটি করে, আমার বাবা অনেকটা সফট হয়ে যায়। সফট হয়ে যাওয়ার পরে আমার বাবা তখন আমার দাদিকে বলে, মাগো আমি যদি চুরি নাও করি, এই গ্রামে যদি আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, গ্রামের মানুষের সাথে ভালো করেও চলি, তারপরেও গ্রামের যে জায়গায় চুরি হবে প্রত্যেকটা চুরির অপবাদ আমার ঘাড়ে আসবে, সবাই আমাকে চোর বলে আখ্যায়িত করবে। আমি যদি মসজিদের ইমামও হই, তাও এই গ্রামের মানুষ আমাকে চোরের অপবাদ দিয়ে যাবে। তা আমি তখন কি করব? লাভ তো নাই। আমার দাদি তখন বলল, প্রয়োজনে তুই গ্রাম ছেড়ে চলে যা, তুই দূরে কোথাও গিয়ে ছোটোখাটো কোনো চাকরি বাকরি কর, গ্রামে আসিস না এবং গ্রামের মানুষের সাথে প্রয়োজনে কোনো যোগাযোগে রাখিস না। এটা কর, তুই যদি বাড়িতেই না থাকিস, গ্রামেই না থাকিস, তাহলে গ্রামের মধ্যে চুরি হলে, পাশের গ্রামে চুরি হলে মানুষ তোকেই কীভাবে ধরবে, কারণ তুই তো গ্রামেই নাই। আমার আব্বা তখন বলে, তাহলে কি মা তুমি আমাকে বলতেছো আমি যেন ওই গ্রাম ছেড়ে চলে যাই? আমার দাদি তখন আমার আব্বাকে বলে, হ্যাঁ বাবা, আমি এটাই চাই যে তুই গ্রাম ছেড়ে চলে যা, কারণ তুই যদি গ্রামে থাকিস, চোর না হয়েও তুই চুরির অপবাদ পেয়ে যাবি। একটা পর্যায়ে আমার বাবা তখন আমার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে, দাদির কাছ থেকে বিদায় নিয়ে বাবা তখন চলে গেছে শহরের দিকে, সিলেট শহরে চলে গেছে। তো বিষয়টা একটু বলে রাখা ভালো, আমার আব্বা যদিও অনেক বয়স হয়েছে, কিন্তু আমার আব্বা যথেষ্ট পরিমাণের ইয়াং দেখতে ছিল। মানে দেখলে মনে হতো যে না আমার আব্বার এখনও অনেক যৌবনকে বয়স আছে, কিন্তু যদিও বয়সের গতি আমার আবার পের হয়ে গেছে। মাথার চুলগুলো এখন পর্যন্ত কালো হয় নাই, এত কচকচা, মানে চুলগুলো সাদা হয় নাই, এত কচকচা কালো টাইপের ছিল। যাই হোক, এক পর্যায়ে আমার আব্বা এই শহর ছেড়ে, এই গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যায়। তো ওই সময় আসলে মোবাইলের জামানা ছিল না, আপনার মোবাইল বা মোবাইলের মাধ্যমে মানুষের জামানা ছিল না, জাস্ট চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা হতো। তো আমার আব্বা শহর থেকে চিঠি লিখতো আমার আম্মার কাছে যে আমি আজকে এখানে ভালো আছি, একটা হোটেলে চাকরি করতেছি, তোমরা আমার জন্য দোয়া করে, আমি পরিশ্রম করে টাকা উপার্জন করি। কিন্তু আমার আব্বা আমাদের গ্রাম থেকে চলে যাওয়ার পরে আরও বেশি চুরি হতে শুরু করলো আশেপাশের গ্রামগুলোর মধ্যে। মানে চুরির প্রকোপ এমনভাবে বেড়ে গেছে যে প্রতিটা বাড়িতেই চুরি হচ্ছে। এবং তখন সবাই এসে আমাদের বাড়িতে হানা দিত যে আমার আব্বাকে খুঁজতো। তো আমার দাদি বলতো, আমার ছেলে তো থাকেই না, আমার ছেলে চলে গেছে শহরে। এবং খোঁজখবর নিয়ে দেখলো যে হ্যাঁ, আমার আব্বা শহরেই থাকে। তো তখন আর আমার আব্বাকে ধরতে পারলো না। বাট চোরের প্রকোপ এরকম বাড়তেছে। একটা পর্যায়ে আমিও তখন হঠাৎ করে অনেকটা অলস হয়ে গেলাম। আমিও তখন কোনো কাজকাম করতাম না, বাড়ির মধ্যে ঘুরে ফিরে খাইতাম, এবং আমারও হাত পা কেমন করে জানি মেশ করতো, মানে চুরি করতে ইচ্ছে হতো। তো জানি না কেন, এটা কি আমার ব্লাডের মধ্যে ছিল নাকি আমার চুরির পেশাটাই আমার, মানে জীবনে আমার কি করতে হবে আমি জানি না, কিন্তু চুরির মধ্যে আমি তখন ঢুকে গেলাম। আমাদের গ্রামে গোপনে আরেকটা গ্রুপ ছিল, ওই গ্রুপের ছেলেরাও চুরি করতো, ওখানেও 5-6 জনের মতো ছিল। তো আমি তখন ওই তাদের সাথে চুরির মধ্যে লেগে গেলাম। আমি তখন তাদের ওই গ্রুপে ঢুকে গেলাম। ঢুকে আমি তখন গোপনে চুরি করতেছি। বাট আমি তো নামধারী করার চোর না, মানে এরকম না যে আমি সবসময় চুরি করি, আমাকে সবাই চিনি, এরকম না। আমি খুব গোপনে চুরি করি, এই জন্য চোরের অপবাদটা আর আমার উপর আসে না। এইভাবে চুরি করতে করতে অনেক দিন পর্যন্ত আমি এবার চোরের পেশার সাথে জড়িত থাকি। তো সেখানকারে যাদের সাথে চুরি করি, ওইখানকার একটা ছেলে নাইমুল, ওর নাম নাইমুল, একবার আমারে বলতেছে যে জামশেদ, তুই আমাদের সাথে চুরি করিস কেন? তুই তোর বাবার সাথে চুরি করতে পারস না? আমি তখন বললাম, কি বললি? আমার আব্বা কি চুরি করে নাকি? আমার আব্বা তো শহরে থাকে। তা আমারে বলে, বেটা একটা কথা বলবো, কিছু মনে করিস না, আর কাউরে বলিস না। আমি তো তোর আব্বার কাছ থেকে চুরি বিদ্যা নিছি, তো তোর আব্বার কাছ থেকে আমি চুরি শিখছি। তা এই জন্য তোর আব্বার বদনাম করতে ইচ্ছে করে না, কিন্তু তারপর আমি তোকে একটা কথা বলি, তোর আব্বা কিন্তু শহরে থাকে না। আমি তখন বললাম, কি বললি তুই? আমার আব্বা শহরে থাকে না? আমার আব্বা তো শহরেই থাকে। শহরে আমার আব্বা থাকে, ওইখানে চাকরি বাকরি করে। বলে না, তোর আব্বা শহরে থাকে না, তোর আব্বা বনে থাকে। তুই খবর নিয়ে দেখ যে তোর আব্বা কই আছে, সিলেটে কোথায় তোর আব্বা চাকরি করে, তুই খবর নিয়ে ওইখানে যায় দেখ। তা ওর এই কথাটার মধ্যে আমার তখন খুব রাগ লাগলো যে কিরে, আমার আব্বাকে এরকম কথা কেন বললো। তো এরপর থেকে আমি আমার আম্মার জিজ্ঞেস করলাম যে আম্মা, আব্বা শহরে কোথায় থাকে, কোন জায়গায় চাকরি করে? তা আমার কাছে তো ঠিকানা আছে, আম্মা ঠিকানা দিল। 2 দিন পরে আমি সেই ঠিকানা অনুসারে আমার আব্বারে খুঁজতে গেলাম, যে হোটেলে ঠিকানা দিল।
বাট ওই হোটেলে যাওয়ার পরে আমি আমার আব্বার কোনো ঠিকানা পাইলাম না। লোকদেরকে জিজ্ঞেস করলাম যে অমুক নামের এই ব্যক্তি এখানে চাকরি করে কিনা। সবাই বলে যে না, এই নামের কোনো লোক এখানে চাকরি করে না। তখন আমার মাথায় এই জিনিসটা আরও কঠিনভাবে ঢুকে গেল। কিরে, আমি জানলাম এখানে, মাও বললো এখানে বাবা চাকরি করে, কিন্তু এখানে তো বাবা নাই, তাহলে বাবা কোথায় গেল, বাবা আসলে করেটা কি? এবার তখন চিন্তা করতে শুরু করলাম যে বাবাকে তাহলে কই পাই। বাড়িতে আসলাম, বাড়িতে এসে মাকে বললাম যে মা, বাবা তো ওই তুমি যেখানে বলছিলে এখানে চাকরি করে না, বাবা তো এখানে থাকে না। তো আমার আম্মা বলতেছে যে তাইলে কই? আমি বলে কই, আমি তো এটা জানি না। আমার আম্মা বলে ঠিক আছে, তোর আব্বা তো গত চিঠিতে লিখেছে 3 দিন পরে বাড়িতে আসবে, তা 3 দিন পর যদি বাড়িতে আসে তাহলে তুই বৈশা কথা বলে জিজ্ঞেস করবি যে কোথায় থাকে। তো 3 দিন পরে বাবা বরাবর তো বাড়িতে আসে, কিন্তু বাবা প্রচুর টাকা দিত আমাদেরকে, ওই সময় অনেক বেশি টাকা দিত, পরিবারটাও খুব ভালো চলতো। বাড়িতে আসার পরে আমার আম্মা আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা বলে আমি চাকরি পরিবর্তন করছি, আমি চাকরি পরিবর্তন করে ওই জায়গা থেকে অন্য জায়গায় নিছি, তো এই জন্য ওই জায়গায় গিয়ে আর আমাকে পাই নাই। পরে আমি আব্বাকে ধরছি, নীরবে ধরি আব্বাকে বললাম, আব্বা তুমি সবার সাথে মিথ্যা বললো, তোমার ছেলের সাথে মিথ্যা বললো না, আমি তোমার বড় ছেলে, তুমি সারা জীবন আমার সাথেই থাকবা, আমার কাছে অ্যাটলিস্ট সত্য কথা বলো যে তুমি আসলে কোথায় থাকো, এবং মূলত তুমি কোথায় থাকো। আমি ওইখানে গিয়েছিলাম, আমি ওইখানে তোমাকে পাই নাই, এখন তুমি যেই ঠিকানা দিবা সেই ঠিকানায় কিন্তু আমি 2 দিন পরে গিয়ে তোমারে খুঁজবো, এবং খুঁজে আমি দেখবো যে তুমি ওইখানে আছো কিনা। আমার আব্বা বলে, আচ্ছা তুই আমার পিছনে এইভাবে পুলিশের মতো লাগলি কেন, তুই কি চাস? আমি বললাম, না আব্বা, আমি তেমন কিছুই চাই না, আমি শুধু জানতে চাই যে তুমি আসলে করোটা কি। তুমি যে বলো তুমি সিলেটে থাকো, ওইখানে হোটেলে চাকরি করো, আমার কাছে এই কথাগুলো সত্য বলে মনে হয় না। আমার আব্বা তখন আমার সাথে খুব রাগারাগি করে যে তুই, তোর এত কথা কেন, আর তুই কোনো কামাই রুজি করিস না কেন, তুই কেন বাড়িতে বসে থাকিস, এটা ওইটা আব্বু বলে। বলার পরে যাক, এই বিষয়টা আব্বুর সাথে আমার এরকম করেই কেটে গেল। তো এরপরের দিন একইভাবে আমি আব্বুকে আবারও ধরে জিজ্ঞেস করলাম যে বাবা, আজকে রাতে কিন্তু তুমি চলে যাবা, আজকে রাতে তুমি চলে যাবা, তো আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব, তুমি কোন হোটেলে চাকরি করো এটা আমি দেখব। আব্বা আমার বলে, তুই আমার সাথে কেন যাবি? আমি বললাম, তোমার সাথে যাব, তুমি কোন হোটেলে চাকরি করো আমি দেখবো, সমস্যা কি? আব্বা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, অনেক রাগারাগি করতেছে, তাই আমি আবার পিছ ছাড়তেছি না। মাগরিবের আজান দিয়ে দিল, মাগরিবের আজানের পর আমার আব্বা তখন তার ব্যাগ টেক রেডি করে বাড়ি থেকে বেরিয়েছে, আমি চলে যাবো, মানে উনি চলে যাবে। আমি বলি যে আমিও তোমার সাথে যাব। আব্বা বলে, তুই আমার সাথে কোথায় যাবি? আমি সিলেটে যাব, তুমি যেখানে চাকরি করি এখানে যাব। এরকম বাপ বেটা দুষ্টামি করতেছি, মানে দুষ্টামি বলতে আব্বু রাগ করতেছে, আমি দুষ্টামি করতেছি, এমন করতে করতে আমাদের মেইন রোড পর্যন্ত গেছে। মেইন রোডে উঠে আব্বা তখন সিলেটের বাসে উঠে গেছে, আমি তখন আবার পিছন দিয়ে লাফ দিয়ে সিলেটের বাসে উঠছি। ওঠার পরে আমার আব্বা আমার সাথে সিলেট পর্যন্ত গেছে, সিলেট শহরে গেছে, এবং সিলেট শহরে যাওয়ার পরে আব্বা নামছে। নামার পরে আমি বললাম যে কই তোমার হোটেল, তুমি তোমার হোটেলে চলো। আব্বা কিচ্ছু বলে না, এরকম করে ঘোরাফেরা করে করে ওইখানে একটা আবাসিক হোটেল তখন আব্বা ভাড়া করছে। রাতের বেলায় আবাসিক হোটেল নিল, আমি সহ রুমের ভিতরে উঠলাম। ওইটা আমি তখন বললাম যে আব্বা কই তুমি আবাসিক হোটেল উঠলা কেন? তুমি তো বললা যে এখানে তুমি চাকরি করো, তা যেখানে চাকরি করো সেখানে না গিয়া আবাসিক হোটেলে উঠলা, কারণটা কি? আমার আব্বা বলল, তুই আসলে চাষটা কি, আমার কাছে একটু সত্য করে বলবি? আমি বললাম, না আমি তো কিছু চাই না, তুমি কোথায় চাকরি করো এটা আমি দেখতে চাই, সন্তান হিসেবে কি এটা আমার দায়িত্ব নাই? আমার আব্বা বলে, আমি যে কোনো চাকরি করি না এটা তুই মনে হয় ভালো করেই জানিস, আর যদি তুই না জানতি তাহলে তুই আমার পিছনে এরকম গোয়েন্দাগিরি করতি না। আমি বললাম, হ্যাঁ আমি জানি তুমি কোনো চাকরি করো না, কিন্তু তুমি চাকরি না করে করোটা কি, আমি সেটা জানতে চাই। আমার আব্বা বলে, আমি চুরি করি। আমি বললাম, তো চুরি তো আগে করতা, গ্রামে থাকতে চুরি করতা, এটা ঠিক ছিল, কিন্তু তুমি এই শহরে এসে চুরি করো কই, শহরে কি চুরি করা যায়? আমার আব্বা বলে, চুরির বিদ্যা জানা থাকলে এটা সব জায়গায় করা যায়। আমি তখন বললাম যে তুই শহরে কোথায় চুরি করো, শহরে তো আর মানুষের কাঁচাও ঘর নাই, এরপরে তুমি এরকম করে কী করো? আমার আব্বা বললাম, আমি শহরে চুরি করি না, আমি গ্রামেই চুরি করি। আমি বললাম, গ্রামে চুরি করো মানে? তুমি না বললা যে তুমি শহরে থাকো, শহরে সব কিছু, এখন আবার বললা গ্রামে চুরি করো, গ্রামে কোথায় চুরি করো? আমার আব্বা বলে, আমরা যে গ্রামে থাকি ওই গ্রামেই চুরি করি। আমি তখন বললাম, ওমা তুমি না শহরে থাকো বললা, ওই গ্রামে কেমনে চুরি করো? আমার আব্বা বলে, আমি শহরে থাকি না। আমি বললাম, বাবা তুমি আমার কাছে সত্য কথা বলো যে তুমি আসলে কোথায় থাকো, এই জিনিসটা আমি জানতে চাই, আমার কাছে তুমি জাস্ট সত্যিটা বলো। আমার আব্বা বলে, আমি যে গ্রামে থাকি ওই গ্রামেই আমি জিজির পাড়ে থাকি। মানে জিজির পাড় বলতে আমাদের একটা অনেক বড় জঙ্গল আছে, ওটা জিজির পাড় বলে, এটা অনেক বড় জঙ্গল, মানে ঘন জঙ্গলে গেলে, এখন আর এরকম জঙ্গলগুলো পাওয়া যায় না। ওই সময় এরকম জঙ্গল ছিল যে জঙ্গলের ভিতরে রাতের বেলা মানে দিনের বেলায় কোনো মানুষ যাতায়াত করতো না, এত ঘন জঙ্গল ছিল। আমি তখন বললাম, তো জিজির পাড়ের মধ্যে তুমি কেমনে থাকো, তো ওইখানে কী করো? আমার আব্বা বলো, ওইখানে আমার ঘর আছে, আমি ওইখানেই থাকি এবং রাতের বেলায় চুরি করি, সেখানেই থাকি, এবং সেই মাল আমি বিক্রি করি, সেখান থেকে আমার লোক আছে, আমার লোকেরা এসে মাল নিয়ে যায়। তা আমি তখন বললাম, তাহলে তুমি সিলেটে কেন আসলে এখন? আব্বা বলে, তোকে দেখানোর জন্য। আমি বললাম, কী দেখাইতা? আমার বলে, এই যে আমি সিলেটে চাকরি করি, তুই আমার পিছনে পিছনে যে সিলেট পর্যন্ত আসবি এটা তো আমি বুঝতে পারি নাই।
আমি তখন বুঝে গেলাম যে আব্বা গ্রামেরই ওই ঝিঝির পাড়ে এখানে কোথাও না কোথাও লুকিয়ে থাকে এবং রাতের বেলায় চুরি করে। আমি বললাম, তাহলে আমাকে তোমার যেখানে চুরি করো, যে জায়গায় তুমি থাকো, জায়গাটা আমরা দেখাও। আমার আব্বা বলে, দেখাবো, কিন্তু তুই কাউরি বলতে পারি না। আমি কাউরি বলবো না, আমি তোমার সাথে এই কাজ করব এবং আমারও কোনো কাজ কাম করতে ভালো লাগে না, আমি এটা করব। আমার বাবা বলে, ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি আবারও সিলেট থেকে একইভাবে বাবার সাথে বাস ধরে আমাদের সেই গ্রামে ফিরে আসলাম এবং ঝিঝির পাড়ের ওইদিকে গেলাম। ঝিঝির পাড়ের ওইদিকে ঘন জঙ্গলে ঘেরা, একেবারে গুটগুটে মনে হয় দিনের বেলায়ও খুব অন্ধকার। এরকম জঙ্গলের ভিতরে ঢুকে পাহাড় ঘেঁষে একটা জঙ্গল ছিল। তো সেই জঙ্গলের ভিতরে ঢোকার পর আমি দেখলাম আমার আব্বার আর্মিরা যেরকম ক্যাম্প বানায়, হয়তো অনেকেই জানেন, আর্মিরা থাকার জন্য যেরকম ক্যাম্প তৈরি করে, অনেক সময় গ্রামের মধ্যে থাকা ওরকম তৈরি করতো। আমার বাবা ওরকম মাটির নিচে একটা ক্যাম্প তৈরি করে। মাটির নিচে থাকার মতো আব্বার সুন্দর ঘর এবং এটার মধ্যে আব্বার সব কিছু আছে থাকার জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য আগুনের চুলা থেকে শুরু করে সমস্ত কিছু আছে, একদম একটা ঘরের মতো মাটির নিচে। আমি দেখার পর অবাক হয়ে গেলাম। আমি বললাম যে, আব্বা তুমি এখানে থাকো? আব্বা বলে, আমি এখানেই থাকি এবং এখান থেকে আমি বিভিন্ন গ্রামে চুরি করি। তাই এই কথা কিন্তু কাউকে কখনোই বলা যাবে না এবং এটা কেউ জানতে পারলে আমার বড় সমস্যা হয়ে যাবে। দেখোস না, তোর দাদি এরকম ঝামেলা করে, আমি তো বাড়ি থেকে এই কাজ করতে পারি না, আর ছোটোবেলা থেকেই চুরি কাজে শিখে আসছি, অন্য কোনো কাজ আমাকে দিয়ে হবে না। যাই হোক, আমার আব্বা তখন কী করলো, ওইখানেই থেকে চুরি শুরু করলো। এবার আমি কী করলাম, বাড়িতেই থাকতেছি, আবার রাতের বেলা আব্বার সাথে ওইখানে যোগ দিতেছি, আব্বার সাথে আমিও তখন চুরি করি। বাট এটা কেউ বুঝতে পারে না, এরকম আব্বার সাথে 1 দিন 2 দিন 3 দিন বিভিন্ন গ্রামে চুরি করি। আমাদের তখন টাকা পয়সা অনেক টাকা পয়সা হচ্ছে, কোথাও কোনো গরু আছে জানলে ওটা চুরি করি। এবং আমার আব্বার কাছে লোক ছিল, ওই লোকেরা জঙ্গলার ভিতরে এসে আমার আব্বার কাছ থেকে চোরাই মালগুলো নিয়ে যাইত। এরকম করতে করতে একটা গ্রামে একদিন ঢুকলাম। তো ওই গ্রামে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে অনেক ওই বাড়িতে সবচেয়ে বেশি ধনী লোকেরা থাকে আর কি ওই গ্রামটাতে। বাট সেই গ্রামে একটা গরিব ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির একটা মেয়ে হালিমা আক্তার নামের। ওই মেয়েটা সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং রাতের বেলায় বেশি বেশি হাঁটাহাঁটি করে। দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মেয়েটা বাইরে হাঁটে, উঠানে হাঁটে। এরকম হাঁটাহুটি করার কারণে গ্রামের ভিতরে আমার আব্বা চুরি করতে পারে না। আমার আব্বা বলে যে এই গ্রামটাতে চুরি করলে এই বাড়িতে চুরি করলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে, প্রতিটা ঘরেই ধন সম্পদ আছে, কিন্তু এই হালিমা আক্তার মেয়েটার কারণে চুরি করতে পারি না। মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সারা রাতে জেগে থাকে, অনেক গরিব ফ্যামিলির মেয়েটা, তারপরেও সারা রাত জেগে থাকে, যথেষ্ট ফরজগার একজন মেয়ে। আমি তখন আমার আব্বারে বললাম যে, তাহলে তুমি কি করতে চাও, তোমার সিদ্ধান্ত কি? আমার আব্বা বলে, সিদ্ধান্ত কিছু না, বাট সিদ্ধান্ত কোনোভাবে যদি এই মেয়েটাকে এখান থেকে তাড়ানো যাইতো, মেয়েটাকে যদি কোনোভাবে বিদায় করার কোনো রাস্তা থাকতো, তাহলে আমি এখানে আরামসে চুরি করতে পারতাম। এই মেয়েটার জন্য চুরি করতে পারি না। আমি তখন বললাম যে, কীভাবে বিদায় করবা? মেয়ের বাড়িতে মেয়ে থাকে, চুরি কি করা যায়? তো আমরা আশেপাশের বিভিন্ন গ্রামে চুরি করি, এই বাড়িতে চুরি করতেই পারি না, এবং শুধুমাত্র মেয়েটার কারণে। এরকম করে 7-8 দিন কেটে গেল। একদিন আব্বা আমারে বলতেছে যে, জামশেদ, তোরা একটা কথা বলি, এখন তুই কি আমার কথাটা রাখবি? এমন করে আব্বু বলতেছে। আমি তখন বললাম, রাখবো না কেন, তোমার কথাই রাখবো, বলো। আমার আব্বা বলে, হালিমা আক্তার নামের যে মেয়েটা আছে, যার কারণে চুরিদারি করতে পারি না, ওই মেয়েটার তুই বিয়ে করে ফেল। আমি তখন বললাম, আব্বা এটা কী কথা বল, আমরা চুরি করি, আমাদের কাছে কি মেয়ে বিয়ে দিব নাকি? আমার আব্বা বলে, চুরি করস তুই আর আমি, এটা তো কেউ জানে না, এবং সবাই জানে আমি শহরে থাকি, আমি শহরে চাকরি বিক্রি করি, আমি তোর আম্মারে দিয়া বা আমি নিজে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো, এবং বিয়ের প্রস্তাব পাঠানোর পরে আমি সেখান থেকে এই মেয়েকে বউ বানায় নিয়ে আসবো। আর ওই মেয়ে যদি বাড়ি থেকে আমার বাড়িতে চলে আসে, তাহলে আর কোনো ঝামেলা নাই, আমি চুরিটা ওখানে ভালো করে করতে পারবো, আর এতে কোনো ঝামেলা হবে না। আমি বললাম, আমার আব্বা বলে, শুধুমাত্র এই মেয়েটাকে এখান থেকে সরাইতে বলো, একটা বাড়িতে যদি চুরি করা যায়, তাহলে মনে করো আমরা যদি আরও 1 বছরে চুরি না করি সমস্যা নাই, কারণ ওই বাড়ির প্রতিটা ঘরের ভিতরেই ভালো ভালো ধন সম্পদ আছে, এবং এই মেয়ের জন্য ওই বাড়িতে কেউই চুরি করতে পারে। আমি তখন আব্বারে বললাম যে, আব্বা ঠিক আছে, তাই তুমি যদি এটা ভালো মনে করো তাহলে তুমি করো, সমস্যা নেই। আমার আব্বা বলে, ঠিক আছে, তাহলে আজকে রাতে তুই চলে যা, আমি কালকে দুপুরবেলা বাড়িতে আসবো, বাড়িতে এসে তোর আম্মার সাথে এই বিষয়ে কথাবার্তা বলবো। এন্ড পরের দিন দুপুরে ঠিকই আমার আব্বা, আসলে এই জিনিসটা কেউ যদি চোখে না দেখে বিশ্বাস করবে না, আমার আব্বা শার্ট প্যান্ট এবং এমনভাবে গায়ে দিয়ে আসে মনে হয় যেন এই মাত্র শহর থেকে আসছে, একেবারে সুন্দর কাপড় চোপড় জুতা পরে খুব সুন্দর করে সেজে গুজে আব্বা তখন আবারও আসে বাড়িতে আসার পরে আম্মাকে তখন বলতেছে, দুপুরবেলা আসছে, এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আম্মাকে তখন এটা জানাইলো যে, অমুক গ্রামের একটা মেয়ে দেখলাম, শহরের মেয়ের বাবা মেয়েরে নিয়ে গেছে, মেয়েটা দেখে খুব ভালো লাগছে, মেয়েটাও মোটামুটি গরিব ফ্যামিলির আছে, ওই মেয়েটার আমার ছেলের বিয়ে করাবো। আমার আম্মা তখন বললো যে, তোমার কথাতে আমি করবো না, কারণ তুমি ছিলা চোর, তুমি বুঝবা কি, আমি মেয়ের খোঁজ খবর নিব। আমার আব্বা বলে, ঠিক আছে যাও।
তো আমার আব্বার ওই রাতে থেকে গেল বাড়িতে। পরের দিন সকালবেলা আমার মা গেছে মেয়ের বাড়িতে, আমার আব্বা যে ঠিকানা দিল মেয়ের বাড়িতে, এবং ঠিকানা অনুসারে আমার আম্মা গিয়ে দেখলো যে হ্যাঁ এই মেয়েটা যথেষ্ট ফরেজগার একজন মেয়ে, এবং মানে দিনের আলোতে মেয়েটা বাসা থেকে বের হয় না, যথেষ্ট পরিমাণে দেখতে সুন্দরী, সর্বদিক থেকে আমার আম্মুর খুবই পছন্দ হয়। এক কথায় আমার আম্মু বলে যে এরকম মেয়ে আসলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, এরকম মেয়ে পাওয়াই যায় না। বাড়িতে এসে তো আমার আম্মা মহাখুশি, আমার আব্বাকে বলতেছে যে তুমি এতদিন পরে একটা কাজের মতো কাজ করছো এবং খুবই ভালো একটা কাজ করছো, মেয়েটারে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে, আমি এই মেয়েটারে আমার ছেলের বউ বানায় আনবো, আমি এই মেয়েটারে আমার ছেলের বউ বানায় আনবো। এইটা বলে আমার আম্মু তখন কঠিনভাবে মেয়েরা পছন্দ করে ফেলছে, এই মেয়েরা পছন্দ করে ফেলছে, এবং পছন্দের পরে সবার সাথে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে, মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাইছে। এবং মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানোর পরে মেয়েরও পরিবারে খোঁজখবর নেওয়া হয়েছে আমার পরিবার সম্পর্কে। তো জানা গেছে যে আমার আব্বু খুব ভালো মানের একজন মানুষ, শহরে চাকরি বিক্রি করে, টাকা পয়সা আছে ভালো, ঘর দুয়ার ভালো। এগুলো দেখার পরে মেয়ের পরিবার থেকেও তখন আমাদের পরিবারে বিয়ের জন্য সম্পূর্ণভাবে সম্মতিক্রমে রাজি হলো। এবং রাজি হওয়ার পরে তখন এই মেয়ের সাথে আমার বিয়ে হলো। এবং বিয়ে হওয়ার পরে আমার আব্বা বলে তুই প্রথমে বাড়ি থেকে কয়েকদিন বাড়িস না, এখন বের হওয়ার দরকার নেই, তাহলে হয়তো ঝামেলা হতে পারে, পরে যে কোনো সময় আমি তোর নিয়ে যাব। তো আমার আব্বাই তখন চুরি করতো, আমি আমার বউয়ের সাথে রাতে ঘুমাতাম। এভাবে 5 দিন 7 দিন আমি ওরে ঠিকমতো আমার সাথে রেখে রেখে রাতে যে ঘুমাইতে হয় এই জিনিসটা আমি ওরে শিখাই। এবার আস্তে আস্তে আমি চুরির জন্য বের হই দিনের বেলায়, এই রাতের বেলায় সন্ধ্যা রাতের দিকে চলে যাই। এভাবে 2 রাত চুরি করার পরে আমাকে ধরে বসছে যে তুমি প্রতিদিন রাতের বেলা কই যাও, তুমি রাতের বেলায় কী করো। তখন আমি খুব বিপাকে পড়ে গেলাম যে ওর কাছে তো আমার সত্য কথা বলতেই হবে, কারণ যেহেতু আমার ঘরের বউয়ের কাছে তো আর কথা লুকানো যাবে না। আমি তখন বললাম যে হালিমা, আমার আব্বা আমারে বলছে যে তুই ওরে বুঝে, বললাম যে হালিমা এমন এমন ঘটনা, আমার আসলে মূলত আমি পেশায় একজন চোর, আমি চুরি করি, তো এখন এটা গ্রামের কেউ জানে না, তখন তুমি আমার বউ, আমি তোমারে বললাম চুরি না করলে কিন্তু আমার পেটে ভাত আসবে না, চুরি না করলে আমার পেটে ভাত আসবে না, আমি ভাত খেতে পারবো না, তো আমি চুরিটা করতেছি নিজের পেটকে বাঁচানোর জন্য, তো তুমি এটা কারো কাছে বলবা না, এটা তোমার মাঝে লুকায়িত রাখবা, আমি কিন্তু চুরি করি। এটা বলা মাত্রই ও তখন একেবারে তেলে বেগুনে রেগে উঠলো। ও আমাকে তখন রেগে মেগে বলে যে আমার ভাগ্যে বুঝি এরকম একটা চোর ছিল, আমি একটা চোরকে বিয়ে করলাম, আমার বাপ মাই দেখেছিল আমাকে একটা চোরের কাছে বিয়ে দিল, তারা তোমার কোনো খোঁজখবর নিল না। আমি তখন বললাম দেখো তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এই কথাটা কারো কাছে বইলো না, কারণ তুমি যারা কারো কাছে বলো, আমাদের গ্রামের কেউ কিন্তু জানে না যে আমি চুরি করি, তো এটা গ্রামে জানাজানি হয়ে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ও তখন বলে আমিও তো আস্তে আস্তে শুনেছি তোমার আব্বা চুরি করতো, এবং চুরি থেকে তোমার আব্বা এখন শহরে গেছে, এখন নাকি ভালো হয়েছে, আগে তো চোর ছিল, মানে এরকম করে আমার সাথে খুবই ঝগড়া করে, অনেক ঝগড়া করে। রাতের বেলা তার জন্য বাসা থেকে বের হইতে পারি না, বাসা থেকে বের হইলে সে আমাকে ফোন দিয়ে খুব জ্বালায়, খুবই বিরক্ত করে যে কোথায় আসো, আসতেছো না কেন, কী করো, এটা ওইটা বলে খুবভাবে জ্বালাইতে থাকে। মানে এগুলো নিতে পারি না আর কি, একটা পর্যায়ে খুবই টায়ার্ড হয়ে যায়, অনেক বিরক্ত হয়ে যায় তার উপরে, যে সে আমার সাথে এরকম কেন করবে, এরকম করার তো তার রাইটস নাই, সেগুলো কেন করবে। এরকম 1 দিন 2 দিন 3 দিন হতে হতে একটা সময় তার উপর আমি খুব খেপে যাই, অনেক রেগে যাই। রেগে গিয়ে বলি যে তুমি যে আমার সাথে বড়লোকি দেখাও, এত বড়লোকি কথাবার্তা আমার তুমি বলো, তুমি মূলত করোটা কি, এবং তোমার পরিবার সম্বন্ধে আমি জানি না, তোমার আব্বা ভ্যান গাড়ি চালাইতো, তোমাদের বিটা বাড়ি ছাড়া কোনো জায়গায় সম্পত্তি নেই, তুমি তো খুবই গরিব, তা তুমি আমার সাথে এরকমটা করো কেন। ও আমাকে বলে আমি গরিব হতে পারি কিন্তু আমি কোনো চোরের বউ না, আমি গরিবের মেয়ে কিন্তু চোরের বউ না, আমি চোরের বউ হিসাবে থাকতে চাই না, তুমি চুরি করতে পারবা না, আমি গ্রামের মানুষকে জানাই দিব। এবার আব্বা আমাকে বলে তাহলে তো আমরা বিপদেই না পড়লাম, আমরা তো কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে। আমি তখন বলে আব্বা কী করা যায়, আমার আব্বা বলে দেখ যতই কষ্ট হোক তুই মেয়ের সাথে থাইকা যা, তুই আর এরকম চুরিদারিতে আসিস না, কারণ তুই আসলে দেখা যায় আমিও ধরা খেয়ে যাব। এবার আর আমি আমার আব্বার কাছে যাইতাম না, আমি মেয়ের সাথে রাতের বেলায় ঘুমাইতাম, ওর সাথেই থাকতাম। এরকম করে মাস 2-1 মতো খুবই কষ্টে কাটায়। আসলে একটা চোর ছাড়া অন্যরা কেউ চোরের দুঃখ বুঝবে না, কারণ চুরি না করলে চোরে কখনো রাতে ঘুমাইতে পারে না, ওর হাত পা সবসময় ম্যাচ করতেই থাকে যদি চুরি না করে, যে প্রফেশনালি মানে সবসময় চুরি করে আর কি। তা আমি তো চুরি করতে পারি না, রাতের বেলা আমার হাত পা চাবায় কামড়ায় ব্যথা করে, আমি ঘর থেকে বেরোতে পারি না, রাতের অন্ধকার দেখলে আমার চুরির নেশা জাগে, এবং চুরিটা খুব বড় একটা নেশা আমার ভিতরে না, যারা চুরি করে তাদের প্রত্যেকের ভিতরে চুরির একটা নেশা থাকে, তারা যদি লাখ টাকা ইনকাম করে তারপরও তারা চুরি করার জন্য চেষ্টা করে। এবার আমি চিন্তা করতেছি কী করব। 2 মাস কেটে গেল, আমি আব্বাকে ডাইরেক্ট বললাম যে আব্বা আমার পক্ষে এই মেয়ের সাথে সংসার করা কোনো অবস্থায় সম্ভব না, আমি এর সাথে সংসার করতে পারবো না, কারণ চুরি যেহেতু আমি করি, আমি চুরিই করব, আমি চুরি ছাড়া অন্য কোনো কিছু করব না, আমি প্রয়োজনে এই মেয়েকে রাখবো না। আর আমার আব্বা তখন বলতেছে যে কী বলিস তুই এই মেয়েকে রাখবি না, আমি বললাম রাখবো না, আমার তালাক করে দিব। আব্বা বলে মাত্র বিয়ে করলে এখনই তালাক করবে, আমি বললাম হ্যাঁ তালাক করবো, কারণ তালাক না করলে আমি চুরি করতে পারবো না, আমরা প্রয়োজনে ওই বাড়িতে চুরিই করবো না। এই কয়েকদিন তুমি 2-1টা বাড়িতে চুরি করছো না, আমার আব্বা বলে হ্যাঁ, আমি বলি তাহলে আমার দরকার নেই এখানে চুরি করা, এই মেরে ছেড়ে দিব।
2-3টা মাস ভাই খুব কষ্ট ওর সাথে সংসার করি, মানে অনেক কষ্ট হয় আর কি। এবং কষ্টের একটা পর্যায়ে ওর সাথে তখন সংসার করা বন্ধ করে দিই, সংসার আর করি না। এবং সংসার না করে ওকে আমি ছেড়ে দিই। ছেড়ে দিলে পরে ও তখন খুবই রেগে যায়, এবং রেগে গিয়ে সে তার বাড়িতে গিয়ে, আমি কিন্তু তাকে এটাও বলছি, তাকে সত্যটা আমি ওইটাও বলে দিয়েছি যে আমার আব্বু মূলত আমার সাথে চুরি করে। আমার আব্বা, সবাই বলে আমার আব্বা শহরে থাকে, কিন্তু আমার আব্বা শহরে থাকে না। মানে আব্বার যে সত্যিটা ছিল এটা কিন্তু আমি ওর কাছে বলেছি সরল মনে। মানে ওকে বলেছি ওকে ভালো করার জন্য, আমার সাথে রাখার জন্য, যাতে আমাকে বুঝে আমার সাথে থাকে। কিন্তু ও যে এই কাজটা করবে ভাই আমি চিন্তাও করতে পারি নাই। এবং এরপর থেকে ও ওদের বাড়িতে গিয়ে সবাইকে বলে দিছে যে আমি এই বাড়িতে চুরি করতে পারি না, এই জন্য আমাকে, মানে এই বাড়িতে ওরা চুরি করতে পারে না, এই জন্য আমাকে বউ বানায় নিছে। মূলত ওর বাবাও চোর, ও চোর। এবং আমার আব্বা নাকি আমাদের গ্রামেরই পাশে কোন জায়গার ভিতরে ঝিঝির পাড়ের নামও বলেছে ওইখানে থাকে। গ্রামের মানুষ, ওদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষ সবাই মিলে ওই ঝিঝির পাড় থেকে আমার আব্বার ওই গোডাউন মানে খুঁজে বের করে। এবং চোরাই অনেক মাল ওই গর্তের ভিতরে পায়, গর্তের মধ্যে পায়। ওই গর্তের ভিতরে দেখে তো বর্তমান সময় হইলে হয়তো এটা অনেক বড় বড় টিভি চ্যানেলে চলে যেত, বাট সে সময় তো আসলে মানে ওরকম টিভি চ্যানেল ছিল না, বিটিভি ছাড়া আর কোনো চ্যানেলই ছিল না। তো যার জন্য এটা ওরকম করে প্রচার হয় নাই। তো ওইখান থেকে সব কিছু ধরে এবং গ্রামবাসী আমার আব্বাকে প্রচুরভাবে মারে, এবং আব্বাকে মেরে আব্বাকে গ্রাম থেকে পুরোই বের করে দেয়। আমাকেও বের করে দিতে চেয়েছিল, কিন্তু আমার মা আমাকে যেতে দেয় না, আমাকে ধরে রাখছে। সবার কাছে বলো ওর বাপের কারণেও চোর হয়েছে, আমার ছেলেটা ভালো। তো মায়ের দিকে তাকে আমাকে বিদায় করে না, কিন্তু আব্বাকে গ্রাম থেকে একেবারে বের করে দিছে, যে আব্বা যাতে গ্রামে ঢুকতে না পারে, একদম বের করে দিছে। আব্বা মারা যাওয়ার 3 দিন পরে আমার দাদিও, মানে আব্বা চলে যাওয়ার, গ্রাম থেকে চলে যাওয়ার 3 দিন পরে আমার দাদিমণিটা মারা গেল। দাদিও মারা গেল। তখন আমি মাকে নিয়ে খুব কষ্টে দিন পার করতেছি। তখন আমি মাঠে ঘাটে কাজ করি এবং মানুষের সাথে কাজ বাজ করি। আমাকে কেউ আসলে ওরকম করে কাজেও নেয় না, সবাই বলে আমি চোর, ভালো কোনো কাজ আমাকে নিতেও চায় না। তো ওই মাঠে ঘাটে যেরকম মানে কষ্টের কাজ আছে, কষ্টের কাজগুলো করতেছি, 2-1 টাকা ইনকাম করতেছি। ওই ইনকামের টাকা দিয়ে মাকে নিয়ে কোনো রকমের ডাইল বা দুটো খেয়ে বেঁচে আছি। এইভাবে সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই মেয়ে, মানে হালিমা আক্তার, আমার সাথে কোনো যোগাযোগ নেই, ও চলে গেছে। কই জানি গেছে, কোথায় গেছে আমি জানি না, কোথায়ও চলে গেছে। আমি আমার আম্মারে নিয়ে এভাবেই আসি, আব্বার সাথেও কোনো যোগাযোগ নাই। আব্বা গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে, আব্বাকেও পাওয়া যায় না। এবং আব্বাকে সবাই বলেছে যে তুমি যদি গ্রামে ঢুকো তাহলে কিন্তু তোমাকে আমরা মেরে ফেলবো, মানে গণপিটুনি দিয়ে মারবো, যেটার কোনো সাক্ষী থাকবে না। তো আব্বু ভয়ে গ্রাম থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। এবার মারে নিয়ে খুব কষ্টে আমি দিন কাটাতেছি। এরকম করে আমার জীবন থেকে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়, 1-1.5 বছরের মতো কেটে যায়। এরই মাঝে মা আমাকে অনেকবার বিয়ের কথা বলে যে বিয়ে শাদী কর, সংসার কর। বাট আমার ভিতরে আর বিয়ে শাদী সংসার এই জিনিসগুলো আর কাজ করে না, যে আমি বিয়ে করব, কাউকে নিয়ে সংসার করব, এই জিনিসগুলো আর ভালো লাগে না। যার জন্য বিয়ে শাদী সংসার আর করি নাই, একইভাবে মাকে নিয়ে পড়ে আসি। এই সময়গুলো প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। 1.5 বছর পরে হঠাৎ করে এই হালিমা আক্তার ওদের বাড়িতে বেড়াইতে আসে। তো ওদের বাড়িতে বেড়াইতে আসলে পরে আমি তো আর এটা জানি না, আমি তখন পাশে, মানে আমাদের গ্রামের একটা দোকানে চা খাইতে আসি। তো ওদের গ্রামের একটা লোক আমাকে দেখে বলতেছে, হাসতে হাসতে, কিরে জামশেদ, তোর বউ তো নায়িকা সেই যে গ্রামে আসছে, তুই যাস নাই? আমি বলি কী বলেন, নায়িকা সেই যে গ্রামে আসছে? মানে বলো, গ্রামে আসছে। তো ও তো গ্রামে থাকে, ওই গ্রামে আসে, গ্রামে আসছে দেখছি। তো এই কথাটা বলার পরে আমি তো আসলে আমার জীবনে প্রথম ভালোবাসা বলেন বা বিয়ে বলেন ওই হালিমারেই করছিলাম। আব্বা যদিও বিয়ে করায়, মেয়েটাও কিন্তু দেখতে এতটা খারাপ ছিল না, ভালোই ছিল। পরে ফরেস্টগারের মেয়েটাকে বিয়ে করছিলাম। তারপর আমি তারা তো আর ডিরেক্টলি দেখতে পারে না, তালাক দিয়ে দিছি না, তার বাড়িতে তো আর যাওয়া যাবে না। তো তার বাড়ির আশেপাশে দিনে মানে ঘোরাফেরা করে, আবার সন্ধ্যার পরে যাই না। সন্ধ্যার পরে গেলে চোর বলে মানুষ আমার মারবে, পিটবে, এই জন্য সন্ধ্যার পরে যাই না। দিনের বেলায় তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঘোরাফেরা করতে করতে একদিন হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়েছে। মানে সে পুঁইশাক উঠানোর জন্য ইয়ার দিকে আসছিল, মানে আপনার বিলের ধারে আসছিল, ওই দিকে তার সাথে আমার দেখা হওয়ার পরে আমি তার দিকে তাকাইছি। আমার বলে, কিরে চোর, এই চোর, এদিকে ডাক দিছে। পরে আমি তখন কাছে গেছি, দাঁড়ায় আসছি। আমি তখন, ও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেকটা সুন্দর, আগের চেয়েও লম্বা টম্বা অনেক হয়ে গেছে এবং সুন্দর কাপড়ে পরে আছে। আমি তখন বললাম, বাহ হালিমা, ভালোই তো এবার কারে বিয়ে করলা, কার সাথে সংসার করতেছ? ও আমার বলে, আমার কপালে বিয়ে আছে, চোরের বউরে কেউ বিয়ে করে? আমি বললাম যে তুমি তো চোরের বউ ছিলে শুধু এই গ্রামে, অন্য গ্রামে তো আর তুমি ভালোই আছো, এখন তো তুমি ভালোই আছো, তাই না? কোথায় বিয়ে বসছো? আমার আমি বিয়ে বসে নাই, তুমি কি করো? আমি বললাম, কিছু করি না। বলে, এখনও চুরি করো? আমি বললাম, না, এখন চুরি করি না, চুরি তো তুমি আমাদের সব শেষ করে দিলা, সবার কাছে সত্য কথা বলে দিলা, সবার কাছে সত্যটা বলার পরে তো আমাদের আর চুরি করবো কেমন করে? এরপর তো আর কোনো চুরির সুযোগ নাই। আমার আব্বার গোডাউন মানুষে ধরে আমার আব্বারে মাইরা গ্রাম থেকে বের করে দিছে, এবং আমাকেও অনেকে কোনো কাজে টাজে নেয় না, টুকিটাকি যতটুকু পারে অতটুকু করে। মা অনেক অসুস্থ, ছোটো 2টা বোনের বিয়ে দিলাম, বাট ওরাও ওদের শ্বশুর বাড়িতে ভালো নাই। আর 2 দিন পর আমার বাড়িতে চলে আসে, আমার বোন জামাইরা আমার বোনদেরকে মারে।
তা মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে আছে, অনেকটা কষ্টে আছি, তা তুমি কি করো, তোমার কথা বলো। ও তখন আমাকে বলতেছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তো এখানে থাকি না। আমি বললাম কই থাকো? ও বলে আমি রংপুর থাকি। আমি বললাম কী বললা, রংপুরে? এত দূরে? এখানে এত দূরে মানে এত দূরে কেন গেল, ওইখানে কী করো? আমাকে বলে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, তুমি চলে যাওয়ার পরে এগুলো তো আর তুমি জানলা না। আমি বললাম না, আমি আসলে জানবো কী করে, তুমি তো আর আমাকে জানাও নাই, আর তুমি তো চলেই গেছো। সো চলে যাওয়া মানুষটারে আমি তো আর পিছনে ডাকিও নাই, খুঁজিও নাই, তা কী হয়েছে আমাকে বলো, কী এমন ঘটনা, কেন? পরে আমাকে বলতেছে ঘটনা তেমন কিছু না, আসলে মূলত একটা বিষয়, সেটা হচ্ছে আমি তো বাড়ি থেকে চলে গেছি, তুমি আমাকে ডিভোর্স করে দেওয়ার পরে বাড়িতে আসছে, আম্মা আমার সাথে অনেক ঝগড়া করছে আমার মা, যে আমার বিয়ে হয়েছে, আমার জামাই যা খুঁজে তা করবে, আমি কেন বাধা দিলাম। বাধা দেওয়ার কারণে আম্মা আমার সাথে অনেক রাগারাগি করে। তো রাগারাগি করার পর আমি তখন সিলেটের দিকে চলে যাই একটা কাজের উদ্দেশ্যে। তো যেখানে কাজ করার জন্য যাই সেখানেও ভালো কোনো কাজ হয় না বা কাজ করতে পারি না, সেখানে মানুষরাও শরীরে হাত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে। তারপর দেখলাম মাজারে অনেক মানুষ টানুষ আছে, মাজারে মানুষের মানে খেজমত করার জন্য চলে গেছি। মাজারে এটা ওইটা হাইটা বিক্রি করতাম, মুখোশ পরে বোরকা পরে, পানি, তারপরে মানুষের দেওয়া নাস্তা বিস্কিট এটা ওইটা বিক্রি করতাম হাঁটতে হাঁটতে। তো সেখানে একটা মহিলার সাথে আমার পরিচয় হয় ওই মাজারের ভিতরে। মহিলার বাড়ি হচ্ছে রংপুরে। আমি বললাম হ্যাঁ, তারপর? তা বলে ওই মহিলা বলে ওনার ছেলে মেয়ে কেউ নেই, ওনার স্বামী নাকি সরকারি চাকরি করতো, ওনার স্বামীও মারা গেছে, তিনি মাজার জিয়ারত করার জন্য আসছে। তা আমাকে বলতেছে তুমি যদি আমার মেয়ে হয়ে আমার সাথে যাও, আমার বাড়িতে তুমি থাকবা, আমি তোমাকে দেখে শুনে একটা বিয়ে শাদী দিব। আমি বললাম তারপর? আমাকে বলে তারপর আর কি, ওই মহিলা যদি আমাকে এতটাই আশ্রয় দিল, নিজের মেয়ের মতো করে আমাকে বুকে টেনে নিল, আমাকে তার সাথে তার গ্রামের বাড়িতে নিতে চাইলো, আমি আর না যাই কেমন করি। পরে মনের কথা রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে তিনি আমাকে এর পরের দিনে তার সাথে করে আমাকে নিয়ে গেল সিলেট থেকে রংপুরে। এবং রংপুরে নিয়ে যাওয়ার পরে, রংপুর যাওয়ার পর তো আমি অবাক হয়ে গেলাম। তার বিশাল বাড়ি, এত বড় বাড়ি যে জমিদার বাড়ির চেয়েও আরও বড় বাড়ি, পুকুর আছে, এরপরে ধানি জমি আছে, বিশাল তার অনেক কিছু। সব কিছু দেখার পরে আসলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় লোক সে কীভাবে। এবং আমাকে সে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার সব কিছু আমাকে দেখাইলো এবং সবার কাছে তার মেয়ে পরিচয় আমাকে সে রাখলো। তাই আমি বললাম বিয়ে করাই দিছে তোমারে? ও বলে না, বিয়ে করাই নাই, আমি ওইখানেই আছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমি বললাম বিয়ে করলে না? ও বলে না, বিয়ে কেন করব। আসলে উনি আমাকে বলছিল বিয়ে করানোর জন্য, মানে বিয়ে দেওয়ার জন্য বলছিল। অনেকের সাথে কথাবার্তা হয়েছিল যে আমাকে ঘর জামাই বিয়ে দেবে, আমার জামাই এখানেই থাকবে, আমার দেখাশোনা করবে এই জায়গায়। কিন্তু আমি আসলে রাজি হই নাই, কারণ আমার বিয়ে করতে ইচ্ছে করতেছে না। জীবনে একটা ধোঁকা যেহেতু খাইয়েই গেলাম, এরপরে আবার বিয়ে করে সংসার করা, এসব আমার মাথায় ছিল না। আমি তখন বললাম যাই হোক, বিয়ে শাদী করো নাই তো ভালোই আছো, ভালো থাকো, তাহলে দোয়া করি। আমি তখন এটা বলে চলে আসছি ওর কাছ থেকে। ও আর কিছু বলে না, ও চলে গেছে। ভাই চলে আসার পরে আমার বুকের ভিতরটায় প্রচণ্ড ব্যথা করতেছিল যে আসলে মানুষটাকে অনেক ভালোবাসছি। এই হালিমা আক্তারকে এত ভালোবাসছি যে ভালোবাসার বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। সারা পৃথিবী একদিকে, হালিমা আক্তার একদিকে ছিল। মানে ওর প্রতি আমার এত দুর্বলতা ছিল, এত ভালো লাগা ছিল, এত ভালোবাসা ছিল। কিন্তু ওই যে এভাবে ওকে হারাবো বা চুরি করতে না পেরে ওকে আমি ডিভোর্স করে দেবো, এটা আসলে মানে বুঝতে পারি নাই। তো আমি বাড়িতে বসে কান্নাকাটি করি, এমনি এমনি ঘুরি ফিরি। ও তখন আবার চলে গেছে। এখন চলে যাওয়ার পরে প্রায় আরও 2টা মাস কেটে গেছে। এই 2টা মাস আমি এখানে কাজকাম করতেছি, বাড়িতে কাজকাম করতেছি। 2 মাস পরে ডাকে আমার কাছে একটা চিঠি আসছে। তাই চিঠি আসার পরে চিঠিটা বাড়িতে আসছে, ডাক পিয়নও দিয়ে গেছে আমার আম্মার কাছে। আম্মা আমার চিঠিটা দিল। তো আমি বললাম কী রে ভাই, আমার কাছে চিঠি আসছে, আমাকে তো কেউ চিঠি লেখার কথা না, আমাদের তো দূরে কেউ নেই। এই পর্যন্ত কিন্তু বাবার কোনো সন্ধান পাওয়া যায় নাই, বাবা কইছে না স্যার, কিন্তু জানি না। পরে চিঠিটা খুলে চিঠিটা পড়লাম। পরে দেখি যে চিঠি হালিমা লিখছে রংপুর থেকে। ও আমারে লিখলো যে দেখো, আমি তো যেখানে আছি এখানে অনেক ভালো আছি, আমাকে যিনি মেয়ে হিসাবে নিছে ওনারও টাকা পয়সার অভাব নাই, জায়গা সম্পত্তির অভাব নাই, এবং তিনি আমাকে বিয়েও দিতে চায়, আমি বিয়েও করতে চাই না। আমি তোমার অনেক মিস করি, তোমার জন্য আমার খারাপ লাগে। এখন তুমি যদি পারো রংপুরে চলে আসো, আমার সাথে এসে থাকতে পারবা। আমি বলছি যে তুমি আমার স্বামী, আমাদের যে ডিভোর্স হয়েছে এটা ওনাকে আমি বলি নাই, তা তুমি আমার সাথে চলে আসতে পারো। তুমি যদি আসো তাহলে এটা হচ্ছে আমার ঠিকানা, এই ঠিকানায় তুমি চলে আসো। পুরো ঠিকানাটাও আমাকে লিখে দিছে। ঠিকানা লিখে দেওয়ার পরে আমি তখন আমার আম্মুর সাথে কথা বললাম। আমারে বললাম যে আম্মা, এই ঘটনা, গত 2 মাস আগে হালিমার সাথে দেখা হইলো এবং এখনও আমার কাছে চিঠি লিখছে, আমাকে বলতেছে চলে যাওয়ার জন্য, এমন এমন করে সব কিছু বলছে। আমার আম্মা চিঠিটাও মানে হাত থেকে নিয়ে বলে যে এটা কাজ কর বাবা, এই মেয়েটা যদি তোরে নিতে চায় বা তুই যদি চলে যেতে চাস তাহলে তুই যা, কারণ এই মেয়েটা অনেক ভালো। সে ফারাজগার একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ওই এলাকার সবচেয়ে ভালো মেয়ে ছিল। এমন একটা মেয়ের সাথে থাকলে তুই অনেক ভালো থাকবি। আর এমনিতেই তো এই গ্রামে আমাদের কোনো মান সম্মান নাই,
এই গ্রামে তুই চোরের বেটা, তুই চোরের ছেলে, এই চোরের ছেলে হিসাবেই সবাই তোকে চিনে জানে, তা এই গ্রামে তো আর ভালো কিছু করতে পারবি না, সুতরাং যেহেতু চলে যেতে চাস তাহলে তুই চলে যা, ওইখানে গিয়ে মোটামুটি কিছু একটা করার জন্য চেষ্টা কর, রংপুরে চলে যা। তা আম্মারে বললাম যে আম্মা তুমি চলে যাও আমার সাথে চলে আসো, তুমি বাড়িতে একা একা কেন থাকবা? আম্মা বলে না, আমার 2টা মেয়েরে বিয়ে দিয়েছি, তাদের শ্বশুর বাড়ি থেকে তাদের লোকজন আসে এবং তো দাদা দাদির কবর এখানে, আমি কোথায় যাবো, আমি থাকবো, তুই যা। পরে বৃদ্ধ বর্ষা মাকে রাইখে আমি তখন তারই 3-4 দিন পরে হালিমার দেওয়া ওই ঠিকানা অনুযায়ী সিলেট থেকে আমি তখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি রংপুর গিয়ে পৌঁছাইলাম। এবং রংপুরে যাওয়ার পরে আমি মানে হালিমা আমাকে যে জায়গায় নিয়ে গেল, যে ঠিকানা দিল, সেই ঠিকানাতে যাওয়ার পরে আমি আসলেই ভাই অবাক হয়ে গেছি। যেমনটি আসলে হালিমা আমাকে বলেছিল এবং বাস্তবে যাওয়ার পরে আমি তেমনটাই দেখতে পেলাম, যে বিশাল বিলাসবহুল বাড়ি এবং ঘর বাড়ি, পুকুর, নদী, মানে মাছ, কোনো কিছুর অভাব নাই। তাদের রাজকীয় বাড়িঘর, তাদের বাড়িতে 2-3 জন মহিলা সবসময় কাজ করে। তো হালিমা তার জামাই পরিস্থিতি আমাকে নিয়ে গেল, আমি তখন ওই বাড়িতে থাকতেছি, ওই মহিলার সাথে থাকতেছি, মানে হালিমার সাথে খুব ভালো করে আমার সম্পর্ক কাটতেছে। তো তাদের অনেক ধানি জমি আছে, ফসলি জমি আছে, এটা ওইটা অনেক কিছু আমি তখন দেখাশোনা করি, চাষবাস করি, এগুলো সব কিছু আমিই করি, আমার উপরে সব কিছু ডিপেন্ড। তো আমরা কিন্তু নতুন করে আর বিয়ে করি না, বাট আমরা একসাথে থাকতেছি। এরকম করে প্রায় আরও 5-6 মাসের মতো গেল। 5-6 মাসের ভিতরে হালিমা বাচ্চা কনসেপ্ট করার পরে হালিমা নিজে ওই বেবিটা নষ্ট করার পরে হালিমার উপর আমার খুব রাগ হয়েছে, যে তুমি বাচ্চা কেন নষ্ট করলা, বেবি নষ্ট করলা কেন, এটা নিয়ে খুব রাগারাগি করছে ওর সাথে আমি। তা আমার ভিতরে তখন সন্দেহ লাগতে শুরু হলো, যখন বেবিটা সে নষ্ট করলো, সন্দেহটা লাগলো এই কারণে, এখন আমি তো রংপুরের তেমন কাউকে চিনি না, বা রংপুরে আমার কোনো পরিচিতি নেই। আমার কাছে মনে হচ্ছিল যে সে রংপুরে যেহেতু থাকে, ওর মানে মা পরিচয় দিয়ে যে মহিলা কাছে মেবি তার কারণ কার সাথে সম্পর্ক আছে, এবং সম্পর্ক থাকার কারণে ও মনে হয় বাচ্চাটা নষ্ট করে ফেলে। এই জন্য আমি মাঠে ঘাটে গেলে ও সম্ভবত এখানে কিছু একটা করে, এই কারণে আমার ভিতরে জিনিসটা তখন ডাউট লাগতেছিল আর কি, যে সম্ভবত সে কিছু একটা করে, কারোর সাথে তার কোনো সম্পর্ক আছে, তা না হলে তো বাচ্চা নষ্ট করার প্রশ্নই আসে না। যেহেতু বেবিটা নষ্ট করছে, ওর ভিতরে দুর্বলতা আছে, এইটা মনে করে আমাকে তখন খুব ডাউট করি, অনেক সন্দেহ করি, মানে কোথায় যায়, কি করে, কোন জায়গায় থাকে, এই বিষয়গুলো আমি তাকে খুব পাহারা দিই। এমন করে সময়গুলো কাটতে কিছুদিন পরে একদিন হঠাৎ করে রাত প্রায় 2:30-3টার মতো বাজে, আমার ঘুম ভাঙছে। তো আমি কিন্তু এরকম রাতের বেলায় ঘুম ভাঙে না, কারণ আমি সারাদিনে কাজ করি, তো মাঠে কাজ করার পরে খুব ক্লান্ত হয়ে যায়, অনেক ক্লান্ত হই। আমি সন্ধ্যার সময় ঘুমাইলে আমি পরের দিন সকালে 8-9টা বাজে ঘুম থেকে উঠি, এমন একটা অবস্থা। বাট সেদিন আমার ঘুম ভেঙে গেল, কিন্তু হঠাৎ করে ও আমার সাথে নাই, মানে পাশে নাই। তা পাশে যখন ওর আমি পাইলাম না পাওয়ার পরে আমি তখন ভাবলাম যে এই তো, ও যেহেতু নিজের বেবিটা নষ্ট করছে, তার মানে ও কোনো বেটার কাছে চলে যায় রাতের বেলায়, কোনো পুরুষের সাথে গিয়ে থাকে, কোনো পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। এইটা মনে করে আমি তখন ঘরের দরজা খোলাই ছিল, মানে ও খুলে বেরোইছে, আমি তখন বেরোইলাম। ওই সময় কিন্তু দরজা, মানে ঘর বাড়িগুলো অতটা উন্নত না, মানে টিনের ঘর হইলে মনে করেন অনেক বড় কিছু মানুষের, বিল্ডিং তো খুবই কম, শহরে বন্দরে ছাড়া বিল্ডিং পাওয়া যেত না। পরে বেরোয়ার পরে বাড়ির পিছনে, মানে আমি যে ঘরে দেখতাম ওই ঘরের পিছনেই একটা জংলার মতো আছে, এই জংলার একটা বট গাছ আছে অনেক বড়। তা বট গাছের নিচে ও বৈশা কার সাথে জানি কথা বলতেছে। আমি দূরে থেকে দেখলাম যে ও কথা বলতেছে কার সাথে বৈশা। জিনিসটা দেখার পরে আমার ভিতর তখন হঠাৎ করে মোচড় মেরে উঠলো, কিরে ও কার সাথে কথা বলে, এই বট গাছের নিচে বসে ও কথা বলে কার সাথে। আমি তখন ওর পিছন থেকে গেলাম, পিছন থেকে যাওয়ার পরে হঠাৎ করে ও বলে কই গেলা। আমি ভাবলাম যে চলে গেছে, যে ওর কাছে আসছে ও চলে গেছে। আমি পিছন থেকে দেখে ওর চুলের মুঠি চেপে ধরলাম, ধরেই মারতে শুরু করলাম যে তোর এত বড় সাহস হইলো কেমন করে, তুই এত বড় ক্ষমতা আমাকে কেমন করে দেখালি, তোর এত বড় সাহস কী করে হইলো যে তুই এই জায়গার ভিতরে তুই আসলি, এবার এই জায়গার ভিতরে কে কার কাছে আসছিস, কোন বেটা ছিল, ও আমাকে কিছু বলে না বলার পরে চুলের মুঠি ধরে আমাকে বাড়ির মধ্যে আনছি, আইনায় চিল্লাচিল্লি করতেছি। তো ওই বাড়ির মধ্যে ওই বুড়িটা ছাড়া কিন্তু আর কোনো মানুষ থাকে না, এবং ওই এমনি মাঠে ঘাটে কাজ করার মতো কৃষকরা থাকে, বাট তারা অন্য পাশে থাকে, এই পাশে না। ওরে চিল্লা চেঁচামেচি হওয়ার পরে বুড়ি তখন ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে বলতেছে কী হয়েছে। আমি তখন বলতেছি, আপনি আমার কাছে সত্য কথা বলেন যে ওরে যে আমি এই জায়গায় আপনি যে নিয়ে আসলেন, আপনি নিজের পরিচয় সবার কাছে ওরে বড় করতেছেন, ওর সম্বন্ধে আপনি কী জানেন, ও তো মূলত খুব খারাপ একটা মেয়ে। বুড়ি আমাকে বলে, কি বলো তুমি, ও খারাপ মেয়ে, ও আজকে এত বছর ধরে আমার সাথে আছে, আমি তো খারাপের কোনো কিছু দেখি নাই। আমি বললাম, জানেন ওর অবৈধ সম্পর্ক আছে, ও এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, আমি ওরা হাতে নাতে ধরছি। তা বুড়ি আমার বলে, ওই ছেলে কই? আমি বললাম, ছেলে চলে গেছে, ছেলেরে ধরতে পারি নাই, কিন্তু ওরে আমি ধরছি।
রাতের অন্ধকারে ও তখন বট গাছের নিচে বসে ছেলের সাথে কথা বলতেছে। তা বুড়ি বারবার ওরে জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিস, কে? ও কিছু বলে না। তা ঘরের ভিতরে নিয়ে গেছি, নিয়ে গিয়া আমার তখন অনেক মন খারাপ হয়েছে যে ও আমার সাথে এরকমটা ক্যান করতেছে। অ্যান্ড এরপরে রাতে আমি ওকে পাহারা দিই যে ও যে বের হয়ে ঘর থেকে বের হয়ে তো বট গাছের নিচে যাবে। আমি রাতে আর ঘুমাই না, ও আর ঘুমায় না, আমার পাশে বসে থাকে। আমার বলে যে তুমি ঘুমাও। আমি বললাম আমি ঘুমাবো না তো, তুমি রাতেরবেলা বেরোবা তো, আমি ঘুমাবো না। রাতটা সারা রাত কেটে যায়। ও একেবারে গলা কাটা মুরগির মতো মানে চটপট করে একবার ঘরে দরজায় যায়, আবার খাটে আসে, এরকম করতেছে। মনে যেন কেউ ওরে ডাকতেছে, ও যেতে পারতেছে না। এই রাতটা কোনো মতে কাটে। পরের রাতে একইভাবে আবারও বাইরে যাওয়ার জন্য উশৃঙ্খলতা করতেছে, প্রচুর উশৃঙ্খল, কখনো এই পাশে কখনো ওই পাশে, এটা ওইটা, মানে প্রচুর ঝামেলা করতেছে। তাই আমি বললাম যে কী হয়েছে আমার কাছে, মানে ওর কষ্টটা আমি কিন্তু আমি বুঝতেছি, ওর যে ভিতরে কষ্ট হইতেছে, ঘর থেকে বেরোইতে পারতেছে না, ওর ভিতরে প্রচুর কষ্ট। আমি বললাম আমার কাছে সত্য কথা বলো যে কী কারণে তোমার ভিতরে এত কষ্ট, মূলত কাউরে পছন্দ করো, কাউরে ভালোবাসো, তুমি কার সাথে দেখা করতে চাপা? ও আমারে বলে না, বলে না, বলে না, বলে না, বলেই না। কিন্তু চিন্তা করলাম যে এই রাতও কেটে গেল। এরপরের রাতে আমি ভাবলাম এটা তৃতীয় রাত ছিল। তা তৃতীয় রাতে চিন্তা করলাম যে ওর তো কোনোভাবেই ধরতে পারতেছি না, বা বললে ও মানে শোনে না আমার কথা, তাহলে ওরে এমনভাবে ধরতে হবে ওই ছেলে সহ হাতে নাতে ধরবো। তা ছেলের সহ হাতে নাতে ধরতে হলে কী করতে হবে? আমি ঘুমের অভিনয় করব। আমি ঘুমের অভিনয় করে শুয়ে থাকবো, আর যখন ঘুমের অভিনয় করে শুয়ে থাকবো ও তখন ঘর থেকে বের হয়ে বট গাছের নিচে যাবে ওই পোলার সাথে কথা বলার জন্য। আমি তখন পিছন থেকে গিয়ে ওরে ধরে বসবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন চুপটি করে এর তৃতীয় রাতে আমি তখন ঘুমের অভিনয় করে শুয়েছিলাম যে ঠিক আছে দেখি ও কী করে। ঘুমের অভিনয় করে ভাই শুয়ে আছি। একটা পর্যায়ে আমি দেখলাম যে ঠিকই রাত ওই 2টা 2:30 বাজে ও তখন উঠছে। উইঠা আমার দিকে তাকাইছে প্রথমে, আমি তো ওই চোখ আত্মতগুলো ওর দিকে দেখতেছি। আমার মুখের সামনে হাত দিয়েছে, হাত দিয়ে তখন বের হয়েছে দরজাটা খুলে। ও বের হওয়ার পরে আমি তখন বের হয়েছি টর্চ লাইটটা হাতে নিয়ে। বের হইয়া আমি বট গাছের পিছনে একদম ও জেনে বসছে, একই জায়গায় বসে কথা বলতেছে। আমি বট গাছের পিছনে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে মানে আমি কিন্তু ওই অনেক ঘুরে গেছি, ওই দিন সরাসরি যাই না, 3-4 জায়গায় ঘুরে গেছি। দেখি ও কথা বলতেছে, কার সাথে জানি কথা বলতেছে। তা কথা বলতেছে এবং তার কথাবার্তার ধরনগুলো একটু অন্যরকম। হঠাৎ করে আমার পায়ের শব্দ মানে কী হলো, হঠাৎ করে ও বলতেছে ও কই গেলেন আপনি, আপনি কই গেলেন, কই গেলেন আপনি? পরে আমার ভিতরটা জানি কেমন লাগলো, কী রে কই গেলেন আপনি, কই গেলেন, আবার ওই রকম। তাই এবার আমি ওরে মানে আর ধরি নাই, না ধরে আমি তখন আবার ঘরে আসছি। ঘরে এসে চিন্তা করলাম এই জায়গার ভিতরে একটা মানুষ যদি ঢুকে, যাওয়ার তো কোনো রাস্তা নাই, একটা মানুষ তো হঠাৎ করে চলে যেতে পারবে না। আমার ভিতরে খুব সন্দেহ লাগছে। ঘরের ভিতরে 5-6 মিনিট বসে থাকার পরে আমি আবারও গেছি ভাই, আবারও গেছি পিছনে পিছনে, যাওয়াই দেখেছি আবারও কথা বলতেছে এবং এই জায়গা দিয়ে একটা মানুষ যাবে যে আমি ওই পিছনে গেলেই কিন্তু আর কথা বলে না। ও বলে কই গেলেন, মানে মনে হয় যেন ওই জিনিস মানে ওই যা চলে গেছে। পরে আমি নিশ্চিত বুঝলাম যে এটা কোনো মানুষ, এটা অবশ্যই কোনো জিনের কাজ, কারণ একটা জিনে শুধুমাত্র এরকম মুহূর্তের মধ্যে হাওয়া হতে পারবে, কোনো মানুষের পক্ষে সম্ভব না। পরে আমি তারাই না ডাইকা রুমে আসছি, ফজরের আজানটা দিছে, আমি তখন বসে আছি, ও তখন আসছে। বাইরে থেকে আসার সময় উজু করে আসছে, আইসা আমার বলো কখন উঠছো, আমি বললাম মাত্র উঠছো, নামাজটা পড়ছে। নামাজটা পড়ার পর আমি নামাজের বিছানায় গিয়া ওরে জড়াই ধরে কান্না করে দিছি। কান্না করে দিয়ে বললাম যে হালিমা তোমার জন্য আমি সব হারাইছি। আমার মায়ের চেহারাটা আমি দেখি না, রংপুরে বসে আছে আমার মার, আমি সিলেটে রেখা। বাবা যে বাড়ি থেকে চলে গেছে, কোথায় গেছে বাবার কোনো খোঁজখবর নাই। 2টা বোনের সাথেও এরকমভাবে যোগাযোগ হয় না, কথাবার্তা হয় না। হালিমা তুমি আমার কাছে সত্য কথা বলো, তুমি এখানে কই গেছো, মানে কার কাছে গিয়েছিলা, মূলত এখানে কি হয়েছে? ও আমাকে বলে আমি ওইখানে কেন গেছি, কার কারণে গেছি, কি করছি, এগুলো আমি তোমাকে বলতে পারবো না। যদি আমি তোমাকে বলে দিই তাহলে যে সম্পদটা আমাকে দিবে বলছে এটা আর আমাকে দিবে না। আমি তখন বললাম তোমার সম্পদ দিবে, কি সম্পদ দিবে? ও আমার বলে আমার এমন কিছু দিবে যেটা আমার সারা জীবন খেয়েও শেষ করতে পারবো না, আমার সারা জীবন খেয়েও আমার এটা শেষ করা যাবে না, আমাকে এমন কিছু দিবে। এই জন্য আমি সন্তানাদি নেই না এই কারণে যে উনি আমাকে এটা দিবে। আমি তখন বললাম ওই উনিকে? বলে আমি তোমাকে বিস্তারিত বলতে পারবো না, তুমি মেহরবানি করে আমাকে এই সম্পর্কে আর কোনো কথা জিজ্ঞেস করো না, বা এই সম্পর্কে তুমি আর কিছু বইলো না। যখন সময় হবে, যখন সুযোগ হবে তখনই আমি তোমাকে বলবো, এর আগে আমি তোমাকে বলবো না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার যখন সময় হবে সুযোগ হবে তুমি তখনই আমারে বইলো, এখন বলার দরকার নাই। তা আমি আর ওরে ডিস্টার্ব করি না, ও প্রতি রাতেই চলে যায়। রাতে ওই বটগাছের নিচে বসে, আমি দূরে থেকে ওরা ফলো করি যে ও এখানে বৈশা ঘন্টার পর ঘন্টা ওই লোকটার সাথে কথা বলে। লোক নাকি তা তো আর জানি না, কিন্তু কার সাথে জানি কথা বলে এবং বসে বসে কথাই বলে, আর কিন্তু কোনো কিছু করে না। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস প্রায় 4 মাসের মতো কেটে গেছে। তার এই পাগলামি আমি দেখিয়ে যাচ্ছি। 4 মাস পরে একদিন অমাবস্যা রাতের বেলায় ছিল। অমাবস্যা রাতে ও
ও ঘরে আইসা কী জানি মানে একটা লাল আপনার কির মধ্যে করে কী জানি কিছু জিনিস নিয়ে আসছে মনে হয়, কী জিনিস এটা আমি জানি না, এটা আইনেই ওটা কোথায় রাখছে ওই জানে, এটা রাখে ও তখন অনেক খুশি, মানে প্রচুর খুশি। আমি তখন বললাম যে এত খুশি কেন, কী হয়েছে? ও আমাকে বলো চলো আমরা দুজনে আজকে একসাথে ফজরের নামাজ পড়বো। আমি বললাম যে কী হয়েছে আমার কাছে বলো। ওই সময় কিন্তু আমি মাছ ধরতাম, মানে মাছ ধরতাম বলতে ওদের যেই খাল ছিল এর পাশে, বাড়ির পাশে, ওই খালের অনেক অংশেই কিন্তু আবার এই মানে ওই মহিলাটাও কিন্তু তখন আছে অনেক বয়স হয়ে গেছে। তো আমি তখন খালে প্রতি রাতে মাছ ধরি, ওইটা আমার একটু নেশায় পরিণত হয়ে গেছে আর কি। মাছ ধরি যে মাছ বিক্রি করি এরকম না, আমরাই খাই এবং আশেপাশে কিছু মানুষকে দিয়ে মাছ ধরে আমার একটা মানে নেশার মধ্যে পড়ছে। মানে ঘরে এসে ও তখন খুব খুশি, মানে অনেক খুশি, অনেক আসো। আমি বললাম যে কী হয়েছে আমার কাছে বলো, এত খুশি কেন, তোমার তো কখনো এত খুশি থাকতে দেখি নাই। পরে বলো চলো আজকে আমরা স্বামী স্ত্রী একসাথে ফজরের নামাজ পড়বো। ভালো কথা, তাহলে চলো। আমিও তখন উজু করলাম, ও উজু করলো, দুজনে নামাজ পড়লাম। এবং দুজনে নামাজ শেষ হওয়ার পরে ও তখন আমাকে বলতেছে, জানো গো স্বামী, আজকে প্রায় 2 বছর সাধনা করার পরে আমি আমার সাধনার ফল পাইছি। তা আমি বললাম যে সাধনার ফল কী পাইছো? ও বলে সাধনার ফল পাইছি, তোমারে বলা যাবে না, বলবো নি তোমারে পরে, এখন না, সময় হোক। তাই আমি বললাম যে ও কিছু তোমারে দিছে, ওই জিনটা কিছু দিছে? বলে হ্যাঁ দিছে। তো এটা বলার পরে ওই সময় ওইটা ও কই লুকাইছে বা কই রাখছে এটা ওই জানে, আমি জানি না। পরে আমারে বলতেছে যে তুমি এই কখনোই কোনো দিন এইসব কথা কারো কাছে বলবা না বা কাউকে বিষয়গুলো জানাবা না। আমি বললাম না না, আমি কাউকে বলবো না, এইসব বিষয় আমি কাউকে কেন জানাতে যাব? এটা হচ্ছে তোমার আমার বিষয়, তুমি পাওয়া আমি পাওয়া একই তো কথা, আমাদের ধন সম্পত্তির বিষয় আমরা বাইরের মানুষকে জানাতে যাবো কেন? আমি কাউকে জানাবো না। যাই হোক ভাই, ওর সাথে খুব ভালো করে কথাবার্তা হলো। দিনের বেলা আমরা 9টা-10টা পর্যন্ত ঘুমাইলাম, ঘুম থেকে উঠছি মহা খুশি, তখনও প্রচুর খুশি, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এরকম করতে করতে আমি বলি যে তার 3 দিন পরে আমি তখন ওরে বলি, হালিমা আমি তো তোমার স্বামী। এখন কিন্তু ওরে প্রতি রাতে আইসা ডাকতো, এটা কিন্তু বিষয়টা এই যে 3 দিন গেল, 3 রাতে প্রতি রাতে ওরা এসে ডাকতো নাম ধরে, হালিমা হালিমা বলে 2 ডাক দিত, ও দরজা খুলতো না। আমাকে বলে ডাকক, এখন আর ডাকলে সমস্যা নেই, এখন আমি যাব না, আমার এখন প্রয়োজন নেই। সন্ধ্যার পরে ও আর আমি ঘরের ভিতরে ঢুকে যেতাম, সন্ধ্যার পরে আর আমরা ঘরে বাইরে যেতাম না। ওরে প্রতি রাতে এরকম 3 দিন 4 দিন 5 দিন 7 দিন কইসা ডাকতো, প্রতি রাতে এসে ডাকতো, ও বেরোতো না। পরে একদিন আমাকে বলতেছে, শোনো আমি তোমার কাছে, যেহেতু তুমি আমার স্বামী, তোমার কাছে তো লুকিয়ে লাভ নেই, আমি তোমার কাছে সত্য কথা বলি, আসলে আমাকে 3টা টেনিস বল দিছে। আমরা যে বর্তমান সময়ে যে ক্রিকেট বলগুলা, এই ক্রিকেট বলের চেয়ে আকারে আরও বড় এরকম 3টা বল তারে দিছে, বলে 3টা বলে স্বর্ণের। আমি বললাম কী বললা, কই রাখছো? বলে ঘরের ভিতরে মাটি খুঁড়ে আমি কাপড় দিয়ে ভিতরে বেঁধে রাখছি। আমি তখন বললাম কী বললাম, ভিতরে বেঁধে রাখছো? বলে হ্যাঁ। তো দেখাও তো। তো আমাকে দেখা দিচ্ছে না, আমি অনেক জোরাজোরি করার পর তখন মাটি খুঁড়ে বল 3টা বের করলো, এটা লাল কাপড় দিয়ে পেঁচায় রাখছে। পরে আমাকে দেখালো যে দেখো এই 3টা বল আমি পাইছি, এই 3টা বল উনি আমাকে দিছে। তো এই 3টা বল যেহেতু আমি পাইয়ে গেছি, আমি ওনার কাছে যাওয়ার প্রয়োজন নাই, উনি অনেক বয়স্ক একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ একটা জিন আমাকে দিছে এটা। তাই আমি বললাম চলো আমি এগুলো বিক্রি করি। ও বলে না না না, এগুলো বিক্রি করা যাবে না, এগুলো পরে অনেক পরে বিক্রি করবো, আগে দেখি কি হয়। এই বিক্রি করতে গেলে যদি জিনটা কোনো ঝামেলা করে, এটা থাক। তা দিনের বেলায় কোনো ঝামেলা হইতো না, কিন্তু এই সন্ধ্যার পরে ওরা ডাকাডাকি শুরু হইতো, এদিক দিয়ে ডাকতো ওদিক দিয়ে ডাকতো, এইভাবে ডাকাডাকি করতে করতে আমি ওরে বললাম দেখো, রাতের বেলা আমরা কোনো না কোনো সময় আমরা বার হইতে পারি, আমরা কোনো না কোনো সময় বের হতে পারি, কোনো না কোনো একটা ঝামেলা হতে পারে। একটা কাজ করি, আমরা এই তোমার শরীরটা আমার শরীরটা বন্ধ করে দিই, তোমার শরীরটা বন্ধ করলেই হবে, কারণ আমি তো কোনো কিছু করিনি, আমার তো সমস্যা নাই। ও বলে হ্যাঁ তাহলে চলো আমরা একটা কবিরাজের কাছে যাই, রংপুরেরই একটা বড় কবিরাজের বাড়িতে। এর পরের দিন আমি আর আমার বউ হালিমা যাই। গেলে পরে ওই কবিরাজের সাথে কিন্তু আমরা সত্যটা বলি না, শুধু বলি গাও বন্ধের জন্য একটা তাবিজ দেওয়ার জন্য। পরে হালিমাকে একটা তাবিজ দেয়, আমি বলি তাবিজ তোমার পছন্দ করি না বা আমার এগুলো ভালো লাগে না, আমি দেই না। হালিমা তখন একটা তাবিজ দেয়, শরীরের মধ্যে তাবিজটা দেয়, দিলে পরে ও তখন আমার বাড়িতে আসে, ওই রংপুরেই। ওইখানে আইসা তখন আমরা দুজনেই চিন্তা করতেছিল কোথায় বিক্রি করা যাবে, কিন্তু কেটে বিক্রি করতে হবে, এগুলো কেটে বিক্রি করতে হবে, কেটে বিক্রি করে তারপরে কেটে তারপরে বিক্রি করতে হবে। তাই এটা রেখেই দিচ্ছি যে দেখা যায় কেউ, কারণ আমাদের তো কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। ওই মহিলার জমি টমি যা আছে এগুলো সবই আমরাই দেখাশোনা করি, আমরাই চাষবাস করি, জমি জমা সবই আমাদের। যদিও ওই সময় জমির কোনো মূল্য ছিল না আর কি, জমির তেমন কোনো মূল্যায়ন নাই, ধরেন বিঘায় সম্পত্তি পড়ে আছে, ফসল করার মানুষ নাই, তো ওরকম আর কি মূল্যহীন জমিগুলো পড়ে আছে, ওইগুলো আমি চাষাবাদ করতাম বা 2-1 টাকা যাই বিক্রি হইতো ফসল আদি, ওইটা দিয়ে আমি আর হালিমা চলতাম, বুড়িরাও খাওয়াইতাম, বুড়িরাও খোঁজখবর নিতাম, টাকা পয়সা দিতাম। এরকম করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমি খাল থেকে মাছ ধরে আসতেছি, খালের পাড় থেকে মাছ ধরে আসতেছি, আসার পরে আমি বাড়িতে ঢুকবো, খালের পাড়ের কাছাকাছি পাড়ে চলে আসছি। ওই সময় হঠাৎ করে বোরকা পড়া এক মহিলা আমার সামনে আসছে, তার কোলে 3 থেকে 4 বছরের একটা বাচ্চা।
এটা ছেলে বাচ্চা এসে কান্না করতেছে। আমি তো নয় দেখে যে কান্না করতেছেন কেন, এই কী হয়েছে, কান্না কেন করেন? বলে আমার এই বোবা ছেলেটারে আমি ফালাই দিমু, মানে খালে ফালাই দিমু, এটা বলতেছে। মানে দাঁড়ান, বোবা ছেলেটারে খালে ফালাইবেন কেন? আপনার বাড়ি কই, কোন গ্রামে আপনার বাড়ি? পরে বলে বাবার এই বাড়ির নাম বলতে পারবো না, ঠিকানাও দিতে পারবো না, আমি এতটাই অভাবে আছি যে আমার এই সন্তানটার আমি খাওয়াইতে পারতেছি না, ভরণ পোষণ দিতে পারতেছি না। তো এই জন্য চিন্তা করছি ও তো বোবা, ওরে খালের পানিতে ছেড়ে দেবো, পানি ওরে বাসায় নিয়ে চলে যাবে। আমি তখন এরই মাঝে কিন্তু আরেকটা ঘটনা আমি বলতে ভুলে গেছি। এরই মাঝে হালিমা কিন্তু দুইবার বাচ্চা কনসেপ্ট করছে, দুইবার বেবি কনসেপ্ট করছে, কিন্তু ওর বেবি নষ্ট হয়েছে। একবার তো ও নষ্টই করছে ইচ্ছে করে, এরপরে এবারে বেবি হয়েছে, এটাও অটোমেটিক্যালি নষ্ট হয়ে গেছে। তা মহিলার কোলে বোবা বাচ্চাটাকে দেখার পরে আমার ভিতরটা তখন কেমন জানি কেঁপে উঠলো। আমি বললাম আপনি ঠিকানা আমারে বলেন, আপনি কোন গ্রামে থাকেন? বলে ঠিকানা বলতে পারবো না, বাচ্চাটা ফালাই দিব, আপনি আমার সামনে পড়ে তো আপনি আমার ক্ষতি করছেন, আমি তো বাচ্চারা ফালাইতে আসছি। আমার বাচ্চাটা ফালাইয়েন না, বাচ্চাটারা আমারে দিয়ে দেন, আমি বাচ্চাটারা লালন পালন করি, আপনি ফালাই দিলে তো বাচ্চাটা মারাও যাবে, তা বাচ্চাটা আমার দেন, আমি এর লালন পালন করি, আমি এর বড় করবো, এর আমি মানুষের মতো মানুষ করবো। তো মহিলা আমাকে বলতেছে আপনি কিন্তু আমার ঠিকানায় কোনোদিনও যাইয়েন না, আমার ঠিকানায় গেলে কিন্তু আমার স্বামী যদি জানতে পারে আমাকে অনেক মারবে বা আমি অনেক ঝামেলায় পড়বো, আমি এটা খাওয়াইতে পারি না, এখন কী করবো? তাই বললাম আপনার ঠিকানা কই? বলে ঠিকানা আমি আপনাকে বলতে পারবো না। মানে আমার সাথে ওনার কথাগুলো, যে কথাগুলো বলতেছে, কোনো কথাই আসলে সোজা কোনো কথা না, মানে বাঁকা তারা এরকম উল্টাপাল্টা কথা বইলা। আমি তখন বাচ্চারা পাইছি, মহিলা তখন দৌড় দিয়ে চলে গেছে, মানে দৌড় দিয়ে বলতে হাইটা চলে গেছে আর কি, খালের পাড় দিয়ে। তো এই মহিলা আসছে কোত্থেকে, কী তার পরিচয় আমি কিছুই জানি না। রাত্র তখন প্রায় 1টা-1:30টার মতো বাজে। আমি তখন ঘরে আসলাম, মানে ঘরে বলতে দরজা নক করলাম, হালিমা তো দরজাগুলো খুইলেই বাচ্চা দেখে তো অবাক, যে কিরে এই বাচ্চা তুমি কোত্থেকে আনলা, এ বাচ্চা কি? আর এই যে এতগুলো মাস এরই মাঝে কাটলো, প্রতিটা দিনে মাঝে মাঝেই কিন্তু হালিমাকে ডাকতো, এই তাবিজ পড়ার পরেও কিন্তু ডাকতো, অনেক সময় ডাকতো। ওই সময় হালিমা বাইরে গেলেও সমস্যা হইতো না, কিন্তু ওরে ভয় দেখাইতো বিভিন্নভাবে, এসে ওকে ভয় ভীতি দেখাইতো, ভয় দেখানোর চেষ্টা করতো, কিন্তু ও ভয় পাইতো না, ওর মতো করে ও থাকতো। তো এরকম করে যখন বাচ্চাটারে নিয়ে আসলাম, আমি তখন হালিমার কাছে বললাম যে হালিমা এই ঘটনা, বাচ্চাটারে এমনি এমনি পাইছি, এই জায়গার ভিতরে এক মহিলা মেরে ফেলতে চাইছিল, খালে ফালাই দিতে চাইছিল, ওই খালে না ফালাই আমি তো বাচ্চাটারে নিয়ে আসছি। হালিমা আমার বলে এটা ভালো করছো, এরকম অনেক অভাবে তো এই এলাকা, রংপুরের জায়গাটা অনেক অভাবী জায়গা, তো এখানে আসলে মানুষের মানে অনেক অভাব থাকে, অনেকে খাবার দাবার দিতে পারে না বলে সন্তান মেরেও ফেলে বা সন্তান দিয়ে দেয়। তো যাই হোক, যেহেতু মেরে ফেলতে গেছে, তুমি বাচ্চাটারে পাইছো, ভালো করছো। বলে মহিলা তো ঠিকানা বলে ঠিকানার দরকার নেই, বাচ্চাটাও ভাই দেখতে এত সুন্দর ছিল, মানে এত সুন্দর, কথা বলতে পারতো না কিন্তু অনেক সুন্দর হাঁটাচলা করতে পারতো। এই বাচ্চাটা তখন আমি আনলাম বাড়িতে। হালিমা তো বাচ্চাটারে ভাই মনে হয় আসমানের চাঁদ পাইছে। এই বাচ্চাটারে হালিমা গোসল করায়, খাওয়া দাওয়া করায়, এবং নিজের সন্তান যতটুকু, নিজের সন্তানের চেয়েও আরও বেশি যত্ন করে, আদর করে। সন্তানকে ছাড়া হালিমা কোনো কিছুই বোঝে না। এই ছেলেটারা পাওয়ার পরে এই ছেলেটারে নিয়ে আমরা তখন ইয়েতেও যাই, সিলেটেও যাই আমাদের বাড়িতে। আমার মাও এই ছেলের অনেক আদর করে, মাও বলে ছেলেটা অনেক সুন্দর, মায়াবী। এই যে আমরা সিলেটে গেছি তখনও কিন্তু হালিমার যে বলগুলো ছিল, বলগুলো কিন্তু আমরা ওইখান থেকে সরাই নাই, আমরা তখনও কিন্তু এগুলো লুকিয়ে রাখছি, ওইখানেই লুকানো অবস্থায় আছে। তা অনেক দিন আমি হালিমাকে বললাম যেগুলো আমরা বিক্রি করে দিয়ে দিই। হালিমা বাবু দিলেই সমস্যা কি, আমি তো আমাদের গুপ্তধন থাকুক না, যে কোনো সময় আমরা বিক্রি করতে পারবো, যে কোনো সময় বিক্রি করতে পারবো, এটা এখনই বিক্রি করতে এরকম কেন, মানে ও আমাকে আসলে বিক্রি করতে দিত না। আমি কিন্তু চাইছিলাম বিক্রি করার জন্য, ও দেয় নাই। না দেওয়ার পরে এগুলো আমি রাখার পরে এমন করে এই বাচ্চাটারে আমি আমাদের বাড়িতে এনেছি। এরকম করে একদিন 2 দিন না, প্রায় দীর্ঘ 2 বছরের মতো এ বাচ্চা আমাদের সাথে ছিল। আমাদের সাথে থাকতো, আমাদের সাথেই সব কিছু ছিল বাচ্চাটা। তো এরকম করতে করতে বাচ্চা কথা বলতো না, এমনি মানে প্রচুর অনেক দুষ্টামি করতো, এবং নামাজ পড়তো, হালিমার সাথে নামাজে দাঁড়ায় যাইতো, হালিমার সাথে কালিমার বুকে ঘুমাইতো। এরকম করে 2 বছরের কাছাকাছি পার হওয়ার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে হালিমা, আমি, বাচ্চা 3 জনে আমরা ঘুমিয়ে আছি। তো বাচ্চারা সবসময় মধ্যে ঘুমাইতো, হালিমা এক পাশে, আমি এক পাশে ঘুমাইতাম। তো এবং আমাদের যে খিটকারি ছিল, মানে ওই সময় তো ফিটকারি দেওয়া হইতো ঘরে, এটা ফিটকারিটা অনেক উপরে, এ বাচ্চা কিন্তু ওই উপরে ফিটকারিটা পাওয়ার কথা না। রাতে ঘুমিয়ে আছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে বাচ্চাটা নাই, খাটের মধ্যখানে ছিল। তো হালিমার আমার বাচ্চাটা না থাকার পর আমি মনে করলাম যে বাইরে চলে গেছে, মানে মনে হয় বাইরে খেলতেই চলে গেছে, কারণ আমি তো 7টা সাড়ে 7টা বাজে ঘুম থেকে উঠছি ওই সময়। হালিমার বললাম যে হালিমা ওই ছেলেটা কই? বলে ও তো মনে হয় বাইরে গেছে। আমি কি বাইরে গেছে? ওর নাম রাখছিলাম মানে জোনায়েত নাম রাখছিলাম, জামশেদের ছেলে, ওই নাম মিল করে জোনায়েত নাম রাখি। আচ্ছা জোনায়েত কই? তো বাইরে গেছে। আমি বলি মনে হয় বাইরে গেছে। পরে বাইরে গিয়ে খুঁজতেছি, বাইরেতে অনেক পোলাপাইন খেলে, সকালবেলা তো অনেক পোলাপাইন আমাদের বাড়িতে এসে খেলাধুলা করার জন্য। ওদেরকে জিজ্ঞেস করলাম জোনায়েত আসছে? বলে না।
ভাবলাম কোনো অন্য বাড়িতে চলে গেছে কিনা। অন্য বাড়িতে গেছি, অন্য বাড়িতে যেয়ে খুঁজতেছি, ওইখানেও দেখি যে জোনায়েত নাই। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজি, নাই। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে বাড়িতে আসছি, আইসেও দেখি আমার বউ তখনও ঘুমাই আছে। আমি ধাক্কায় ঘুম থেকে বললাম, হালিমা উঠো, তুমি এতক্ষণ ঘুমাইতেছো, জোনায়েতরে তো পাই না। তাই আমার বউ তখন খুঁজতে বেরোইছে। এই আমরা মনে করেন দুপুর পর্যন্ত ওরে খুঁজলাম, কোথাও ওরে পাইলাম না। দুপুরে আমি আর বউ আবার ঘরে এসে বলতেছি, বউ আমারে বলতেছে যে জামশেদ, একটা বিষয় বুঝলাম না, এই ছেলে তো ওই ফিটকারি, মানে আমরা যে উপরে ফিটকারি দিলাম ওইটা তো মানে খোলার কথা না। আমার ঘরে ওরকম কোনো চেয়ার নাই, টেবিল নাই যে কিছুর উপরে দাঁড়াই এটা খুলবো, এরকমও না। তাহলে এটা খুললো কে? এত ছোটো ছেলে তো এটা খুলতে পারবে না। আমি বললাম যে পারবে না, ভালো কথা। তুই আরে হঠাৎ করে আমারে বলে তাহলে আমাদের স্বর্ণগুলো আছে কি না? তাই বললাম শোনো তো, আমরা খাটের নিচে এরকম করে গর্ত করে ওইখানে ভিতরে পুঁতে রাখছি তো, আসেই। ও তাহলে দেখি। হঠাৎ করে গিয়া ও তখন এই মানে এই নিচে যাইয়ে দেখতেছে মাটি উঠানো, নিচে যে আমাদের 3টা স্বর্ণের ছিল, আপনার বলের মতো ছিল, এগুলো নাই। ওদের জায়গায় চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ 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 আল্লাহ, এটা কী হইলো, এটা কী হইলো, এগুলো কই গেল? আমি এই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি তখন ওই মাথার মধ্যে পানি টানি ঢাললাম, আশেপাশের কিছু মানুষরা ডাকলাম, সবাই আসছে, আইসে ওর মাথায় পানি ঢালতেছে, ওর জ্ঞান ফিরছে, ও খালি চিৎকার করতেছে, ও কই গেল, ও কই গেল, ও কই গেল, ও কই গেল। আমি তো ভাবলাম কিরে, ও কোথায় গেল, এটা কী ধরনের কথা। এবার আমিও পাগলের মতো খুঁজতেছি। এবার মানুষের কাছে সত্যটা বলতেছি, এই ছেলে আমাদের ঘর থেকে স্বর্ণ গয়না নিয়ে পালাইছে, এটা বলতেছি। তা সবাই একটা কথাই বলতেছে যে যেই ছেলে বোবা, মানে বাচ্চা, একেবারে বাচ্চা, 4-5 বছর বা 6 বছরের বাচ্চা তো বাচ্চাই, তা এই বাচ্চাটা কেমনি স্বর্ণ গয়না লিয়ে পালাইব? এটা তো কোনো কথা হতেই পারে না। আমার বউ বলতেছে নিয়ে গেছে, আমিও বলতেছে নিয়ে গেছে। এইবার এই খোঁজাখুঁজি, এবার ঠাস করে এই দুপুরবেলায় দেখছে ওর হাতের ভিতরে তাবিজটা নাই, মানে আমার বউ যে হাতে তাবিজ পড়তো এটা নাই। এবং ও আমারে বলতেছে বাচ্চা নাকি সব সময় ওর হাতের এই তাবিজটা টানতো, অনেকবার তাবিজটা ছিঁড়ে ফেলছে টান দিয়ে ছিঁড়ে ফেলার পরেও ও আবার তাবিজটা দিত, ছিঁড়ে ফেলার পরও তাবিজটা দিত। কিন্তু যে রাতে বাচ্চাটা চলে গেছে ওই রাতে ওর হাতে তাবিজটা ছিল না। আর আরেকটা বড় কথা হচ্ছে, ও আমারে বলে আমার কাছে মনে হয় গত 4-5 দিন আগে আমি একবার মাটি করে জিনিসগুলো আছে কিনা দেখতে চাইছিলাম, ওই পোলা কিন্তু ওই সময় ঘরে ছিল। আমি বললাম তাহলে কি ওই ছেলে দেখছে তুমি মনে করো? আমার বউ বলে যে হ্যাঁ, আমি 100% শিওর যে এই ছেলে দেখছে এবং এই ছেলে এই জিনিসটারে দেখছে, এই ছেলে জিনিসটারে দেখছে, আমি শিওর। আমি বললাম যে তুমি কি বলো? বলে হ্যাঁ, আমি শিওর এই ছেলে জিনিসটাকে দেখছে, আমি যখন এটারে করতেছিলাম ছেলেটা দেখছে। দেখার পরে ধরেন যাই হোক এভাবে গেল। তাই আমি আর ওরা খুঁজে আর পাই না, আমরা অনেক খোঁজা করছি, অনেক জায়গায় খুঁজছি, আর কোথাও পাই না, ওরা পাওয়াই যায়নি। তো পাওয়াই যায় নাই। এমন করতে করতে কিছুদিন, অনেক দিন পার হয়ে গেছে, প্রায় বছরখানিক চলে গেছে। আমার বউ তখন পুরো পাগলের মতো, কথা বলতে পারে না, কারোর সাথে কথা বলে না, পাগলের মতো প্রায় রাস্তায় ঘুরে, এবং মানে পুরোই ও মানে একদম মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। তো এমন ওই সময় গ্রামে সার্কেস হইতো, মানে গ্রামীণ সার্কেস হইতো। তা আমি তখন সিলেটে আমার বউরে নিয়ে, মানে আমার বউরে নিয়ে আমি তখন সিলেটে। তো সিলেটে ওই সময় আমাদের ওই গ্রামের ভিতরে সার্কেস অনুষ্ঠানগুলো অনেক হইতো, সার্কেসে বিভিন্ন বাচ্চা টাচ্চা এসে সার্কেস দেখাইতো। তো আল্লাহর কি হুকুম, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমার বউ আর আমি সার্কেস দেখার জন্য গেছিলাম রাতের বেলায় ওখানে। তা সার্কেস দেখাতে যাওয়ার পরে ওই সার্কেস দলে আমি হঠাৎ করে বাচ্চাটাকে দেখছিলাম, প্রায়টা আরও 2 থেকে 3 বছর পরের ঘটনা, একই বয়সী, একই রকম, এবং এই বাচ্চাটাও বাবা সার্কেস দেখায়, বিভিন্ন খেলা দেখায়। এইখানে বাচ্চাটা দেখে লাভ দিয়ে উঠছে, আর এটা তো আমাদের জোনায়েত। আমার বউ দৌড়ে গিয়া সার্কেসের মানে স্টেজের ভিতরে আমার বউ দৌড়ে গেছে, আমিও গেছি। যাওয়ার পরে সবাই মিলে বলছে এটা আমাদের জোনায়েত, আমার ছেলে, সবার কাছে বলতেছে। সবাই বলে ধরু বেটা, এটা কী বলেন? তো আমাদের সার্কেস দলে কাজ করে আজকে অনেক বছর। আমি বললাম সার্কেস দলে কাজ করে ঠিক আছে, কিন্তু আমার বাড়ি থেকে এরকম স্বর্ণগয়না নিয়ে পালাইছে। সার্কেস দলে সবাই বলতেছে কবে? ও আজকে আমাদের সাথে অনেক বছর ধরে ও কাজ করে। আপনি যে ডেট বলতেছেন এই ডেটের আগেও আমাদের সাথে কাজ করে। তো এই সার্কেস দলের লোক তো অনেক পাওয়ারফুল ছিল ওই সময়, তো আগের মতো, আগে সার্কেস দলে প্রচুর পাওয়ারফুল লোক ছিল, এখনও তো সার্কেস হয় না বা সার্কেসের লোকজন আসে না। ওই সময় প্রচুর সার্কেসের ক্ষমতা ছিল, মানে যারা নাটক করতো। এই ওদের সাথে পারলাম না, পারাপারি করে তারা বাচ্চাটারে নিয়ে চলেই গেল। এরপরে আমরা বাচ্চাটার ঠিকানা খুঁজলাম, অনেকভাবে চেষ্টা করলাম, অনেকবার ওই সার্কেস দলের সাথে যোগাযোগ করলাম বাচ্চাটা দেখানোর জন্য। ওই বাচ্চাটা তারা আর দেখাইলই না। আমার কাছে যে প্রমাণ ছিল, প্রমাণ দিয়ে ইচ্ছা করলে বাচ্চাটা আমি আনতে পারতাম, কিন্তু আমার বউ আমারে বলে বাচ্চাটা এনে কী করবা? একবার বাচ্চারা আনলাম, আমাদের এত বড় শান্ত করে আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছে, এখন কি বাচ্চারা আবার খুঁজে আনবা? বাচ্চারা তো আর খুঁজে পাওয়া যাবে না। এরকম করে আর বাচ্চাটার আর পাইলাম না পাওয়ার অনেক পরে আমাদের এলাকাতে একবার একটা ওয়াজের মাহফিল হয়েছিল, ওয়াজের বড় মাহফিল। ইন্ডিয়া থেকে একজন পীর সাহেব আসছিল, উনি অনেক বড় পীর। তা পীরেরে আমি তখন বললাম যে আমি আমার ঘরে খাওয়ার দিব। সিলেটে আমি আমার ঘরে পীরের খাওয়ান দিলাম। খাওয়ান দেওয়ার পরে পীর সাহেবের সাথে আমি রাতের বেলায় বিষয়টা নিয়ে আলোচনা করলাম। মানে পীর সাহেবকে জিজ্ঞেস করলাম, মানে পুরো ঘটনাটা পীর সাহেবকে বললাম। বলার পরে পীর সাহেব আমাকে যেটা বললো
যে জিনেরা সরাসরি কোনো কাজ নিজেরা করতে পারে না। তারা সরাসরি কোনো কাজ নিজেরা করতে পারে না, তারা কোনো মানুষের ভিতরে ঢুকে কাজ করে। হয়তো যে মহিলাটাকে আপনি দেখছেন, এই মহিলাটা হয়তো কোনো মহিলা ছিল না, সে জিন ছিল। এবং যে বাচ্চাটাকে আপনি দেখছেন, ওইটা কোনো মানুষের বাচ্চাই ছিল। তবে ওই বাচ্চাটার ভিতরে জিনটা ঢুকে ঘরের ভিতরে ঢুকছে এবং ওই বাচ্চাকে দিয়েই জিনটা ঘর থেকে এগুলো বের করে নিয়ে গেছে। জিনেরা চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু আবার জিনেরা না চাইলে কোনো কিছুই করতে পারে না। কারণ জিন জাতি কোনো কিছু করতে হলে মানুষ জাতির উপকার, মানে মানুষ জাতি এটার সাথে সম্পৃক্ত থাকতে হয়। তা না হলে মানুষ সম্পৃক্ত না থাকলে জিন কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না। তো আমার কাছে ওই হুজুর যেটা বলে, আমার কাছে মনে হয় যে ওই জিনটা মানুষের রূপ নিয়ে এসে আপনাকে বাচ্চাটা দিয়ে গেছে এবং ওই বাচ্চাটা দ্বারা তারা সম্ভবত এই জিনিসগুলো সরাই নিছে। তখন আমি বললাম যে তাহলে 2 বছর সময় কেন নিল, মানে 2 বছর সময় আমাদের কাছ থেকে কেন নিল? বলে হ্যাঁ ছিল সম্ভবত 2 বছর, হয়তো সব কিছু মানে ম্যানেজ করে জিনিসটা ঠিকঠাক করতে সময় লাগছে এরকম। তবে বাচ্চারা যে মানুষের কোনো বাচ্চা না, আমার কাছে এটা মনে হচ্ছে। এরকম করে হুজুর আমারে বুঝাইলো। এবং সার্কাসের ঘটনা বললাম, উনি বলে যে সার্কাসে আপনি যেটা দেখছেন মানুষের মতো মানুষ হতেই পারে, কিন্তু আমি শিওর সার্কাসে আমি যে ছেলেটাকে দেখেছিলাম এটা আমাদের জোনায়েতে ছিল। তো এরপর থেকে ওরা আমার পাওয়া গেল না, আমার বউয়ের ঘরে কোনো সন্তানাদি হলো না। এরপর থেকে আমার বউ কখনো আর বেবিও কনসেপ্ট করে নাই, আমাদের কোনো সন্তানাদিও হয় নাই। আজকে আমি আর আমার বউ মোটামুটি অনেক বয়স্ক, আমরা রংপুরেও থাকি, সিলেটেও থাকি, দোনো জায়গায় মিলেই থাকি। রংপুরেও আমাদের ঘরবাড়ি আছে, সিলেটেও আছে। তো এখন প্রতি রাতে আমি আর আমার বউ মিলে আপনার এই গল্পগুলো শুনি, আমাদের কাছে খুব ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে গল্পগুলো শুনে। আমাদের অনেক বয়স হয়েছে, তো গল্পগুলো শুনে অনেক মজা লাগে। তো শেষ পর্যন্ত আমাদের সন্তান জোনায়েত, যে আমাদের সন্তান না হয়েও সন্তানের মতো ছিল, তাই জোনায়েতের ঘটনাটা আপনাকে বললাম। ও তো চলে গেল, ও আসলে কে ছিল, কেন আসছিল, বা কেনই ভেবে আমাদের সম্পদ নিয়ে পালায়ে গেল। বা আমার বউ সে জিজ্ঞেস করলাম, বউ বলতো ও একটা পীর সাহেবকে দেখতো, হুজুর বেশে একটা পীর আসতো, ওর সাথে কথা বলতো, ওর সাথে টাইম নিত এবং ওকে বলতো তুই আমাকে সময় দে, আমার সাথে কথা বল, আমি তোর গুপ্তধন দিব, সম্পদ দিব। সম্পদের কথা বলে ওকে নিয়ে গেছে। তো জানি না আসলে জোনায়েত কে ছিল, বা যদি জোনায়েত বেঁচে থাকে আজও, তাহলে তো সে মনে অনেক বড় হয়েছে। কিন্তু আমার তো কোনো সন্তান নেই, জোনায়েতকে আমি এখনও সন্তানের মতোই মনে করি। আপন ভাই, আপনার বলা গল্পগুলো ভালো লাগে, আমার গল্পটা অনেকটাই একটু অন্য ধরনের। জানি না প্রচার করবেন কি না, প্রচার করেন বা না করেন, আমি আর আমার বউ মিলে আপনাকে যে কথাগুলো বলতে পারছি এতেই মনে শান্তি পেলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই জামশেদ হোসেনের জীবনের আধ্যাত্মিক বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলেই প্রচুর আধ্যাত্মিক টাইপের ছিল, অনেক ভয়ভীতিমুখর একটা গল্প ছিল। আমার কাছে পৃথিবীতে জিন জাতি বা জিনের কোনো সংজ্ঞা, বা যেটা আমরা দেখি না, নিজের চোখে দেখতে পাই না, এটা নিয়ে তো আসলে কোনো বিশ্লেষণ করা যায় না। তবে আমরা মানুষ জাতি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করে যে জিন পৃথিবীতে আছে, কেননা পবিত্র আল কোরআনে জিনের কথা উল্লেখ আছে। জিন এবং ইনসান দুইটা জাতির বিচার হবে মৃত্যুর পরে। তো সেখানে জিনের কথা উল্লেখ আছে, যে আমরা বিশ্বাস করি জিন জাতি পৃথিবীতে আছে। কিন্তু এই জামশেদের আর হালিমের গল্পটার ভিতরে আমার কাছে কেমন জানি এই জোনায়েতের বিষয়টা অনেক রহস্যজনক মনে হচ্ছে, যে আসলে মূলত জোনায়েত কে ছিল, এবং জোনায়েত যদি এই সম্পদটা নিয়ে চলেই যাবে, এই 3টা বলের জন্যই তাদের পরিবারে ঢুকবে, তাহলে এটা 2 দিনের মধ্যে নিয়ে যেতে পারতো। কেন 2টা বছর তাদের সাথে ছিল? 2টা বছর থাকার কারণ কি, এই জিনিসটা আমি বুঝি না। এবং এরপর যিনি সার্কাসে যে জোনায়েতকে দেখেছিল, যে ছেলেকে দেখেছিল, জামশেদ ভাইয়ের মতো এটাই তার ছেলে জোনায়েত ছিল। আই ডোন্ট নো এটার আসলে সঠিক ব্যাখ্যা কী বা কেন এটা ঘটলো। তবে যাই হোক, গল্পটা ভালো লেগেছে এবং ওনারা দুজনেই অনেক বয়স্ক হয়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে। ওনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে শোনালাম। কেমন লেগেছে গল্প কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।